যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন সেটি তার বন্ধুর ঘটে যাওয়া একটি ঘটনা। তার নাম সবুজ। সবুজ একটা মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু মেয়েটি তাকে পছন্দ করত না। সবুজ আসলে চেষ্টা থামায়নি। সবুজের নানা ছিল একজন কবিরাজ। উপায় একদমই যখন ছিল না, সেই কবিরাজ নানার কাছে যায়। সবুজ তার নানার কাছে গিয়ে মেয়েটির কথা সবকিছু বলে। সবুজ বলল, নানা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে পছন্দ করে না, তাই আমি তাকে বশে আনতে চাই, জাদু করতে চাই। কিন্তু তার নানা বলে, কালো জাদু করা তো ভালো না, এর ফল ভালো হয় না। তুমি যেটাই করো, বশে আনো বা যেটাই করো, এটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া সম্ভব না, কুফরি করতে হবে। সবুজ তো কোনোভাবেই মানছিল না। সে কালো জাদু করবেই করবে। একেবারেই বদ্ধপরিকর, একদম একেবারেই কনফার্ম হয়ে গেল যে সে করবেই। পরে নানাকে না বুঝাতে পেরে এক পর্যায়ে সবুজ তার নানাকে অনেক হাতে পায়ে ধরে অনুরোধ করে। এক পর্যায়ে নানাটা রাজি হয়ে যায়। সবুজকে বলে যে কয়েকটা কাজ করতে হবে, তোমার কিছু জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে, তুমি কি পারবে কিনা? সবুজ বলল, আমি সব কিছুর জন্য রাজি, আমি সব পারবো, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। সবুজের নানা সবুজকে বলে, সবুজ, তোমার প্রথম কাজ হচ্ছে 7টা ঘাটের পানি সংগ্রহ করবা। এটা করতে হবে শনি মঙ্গলবার রাত 12টার পর। সবুজ তখন তার কথায় সম্মতি দিয়ে বলে, না, আমি পানি সংগ্রহ করে আপনার কাছে আসব। এরপর সে সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সবুজের নানা পেছন থেকে ডেকে বলে, সবুজ, এখনো সময় আছে পানি আনার, সময় অনেক বিপদ হতে পারে, পিছনে কিন্তু তাকানো যাবে না, সাবধান, যখনই যেখানে যাও পেছনে তাকাবে না। সবুজ বলে, আমার কিছুই হবে না নানা, চিন্তা করো না। শনি এবং মঙ্গলবার আসলে সবুজ 6 ঘাটের পানি সংগ্রহ করে। বাকি ছিল তখন 1 ঘাটের পানি। সেদিন ছিল মঙ্গলবার। সবুজ একা একা সেই ঘাটের দিকে রওনা দিলে একটা বোতল হাতে নিয়ে। যখন বোতলের পানি সংগ্রহ করা শেষ হয়ে গেল, যখন ও ফিরে আসবে, ঠিক তখন সবুজ পেছন থেকে কান্নার আওয়াজ ও হাসির শব্দ একই সাথে শুনতে পায়। ওর তখন মনে হয় ওর দাদা ডাকছে, দাদি ডাকছে, আর বলছে, সবুজ, বোতলটা রেখে যা, বোতলটা রেখে যা সবুজ, এটার ফল ভালো হবে না। সবুজ বেশ ভয় পেয়ে যায়। এমনিতে সে ভয় পাচ্ছিল, তার মধ্যে যখন সে উঠে আসতে যাচ্ছে, তখন সেই ভয় পাওয়া অবস্থাতেই তার কানে কানে কেউ এসে ফিসফিস করে বলছিল যে, কোথায় যাস, বোতল না নিয়ে এখানে থেকে চলে যা। এটা বলার সাথে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয় এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে চিৎকার শুনে সাথে সাথে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে, এসে দেখে যে সবুজ মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। সবাই তাকে তখন বাড়িতে নিয়ে যায়। সকালে তার নানা তার বাড়িতে আসে, এসে বলে, আমি আগেই বলেছিলাম এটা তোর দ্বারা হবে না, অনেক বিপদ আছে, অল্পের জন্য বেঁচেও গেছিস, এগুলি বাদ দে সবুজ। সবুজ বসা থেকে উঠে বসলো এবং নানার কাছে যেয়ে বলে যে, না, একটা কাজ নেই, কাজ হয় না, তাতে কি হয়েছে, অন্য একটা কাজ দেন। খুব জোরাজোরি করার পর যখন মোটামুটি তাকে বলা হলো ঠিক আছে দিব, তখন সবুজের নানা তাকে বলে যে শ্মশান ঘাট থেকে মৃত মানুষকে যে লাকড়ি দিয়ে পোড়ানো হয়, সেইখান থেকে কিছু কয়লা সংগ্রহ করতে হবে, তুমি পারবে সেটা? সবুজ বলল, পারবো। তখন কোনো এক শনিবার রাতে, মাঝরাতে, এক শ্মশান ঘাটে লাশ পোড়ানো হয়েছিল। শুক্রবারে লাশ পোড়ানো হয়েছে, সবুজ গিয়েছিল শনিবার রাতে। সবুজ যখন কয়লা সংগ্রহ করার জন্য শ্মশান ঘাটে চলে গেল, প্রথম উপলব্ধি সে করতে পারে যে মাংসের গন্ধ বেড়েছে, ফিসফিসের শব্দ বেড়েছে, ফিসফিস কথাটা বেশি বেশি হচ্ছে। চতুর্দিকে পরিবেশটা এমন যে মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর চারিদিক থেকে একসাথে 50 থেকে 60 জন মহিলা এবং 50 থেকে 60 জন পুরুষ যদি একসাথে কথা বলে, যেমন আওয়াজ হয় তেমন শব্দ ভেসে আসতে থাকে সবুজের কানে। তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তবুও সে ভয়ে ভয়ে একটা কয়লা হাতে নেয়। কিন্তু যখন একটা কয়লা সে হাতে নেয়, তখনই অদ্ভুত কাণ্ড হতে শুরু করে। সবুজ শুনতে পায় তার বাবা তাকে নাম ধরে ডাকছে, বলছে, এই সবুজ, কাজটা করিস না রে, রেখে যা। বাবার ভয়েসে এমন যখন ডাক শুনছিল, তখন সবুজের মনে হয় তার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে, তাহলে কিভাবে সে ডাকবে? এই প্রেশারটা সবুজ আর নিতে পারছিল না, তাই সে হাতে কয়লা নিয়ে সজোরে মারল একটা দৌড়।
আর দৌড়ানোর সাথে সাথে তার পেছন থেকে গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ার শব্দ আসছিল এবং নানা ধরনের কান্নার শব্দ, হাসির শব্দ আসছিল। এবার আর সবুজ থামেনি। এত কিছু শুনেও সে শুধু দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল। দৌড়ানোর এক পর্যায়ে সবুজ তার বাড়ির সামনে চলে আসে। তার বাড়ির সামনে আসতে একটা বড় একটা আম গাছ পড়ে। হঠাৎ সবুজের চোখ পড়ে আম গাছের উপরে। সবুজ দেখে সেখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে আর তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। তার গলা থেকে গড় 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 শব্দ বেরিয়ে আসছে। সে অবয়বটা ছিল একটা নারী অবয়ব। তার চুলগুলো এতটাই লম্বা ছিল যে সেটা রাস্তার উপরে এসে পড়ছে। সবুজের চোখে চোখ পড়তেই সেই অবয়বটা সবুজের দিকে তাকিয়ে বলে, তোর সময় শেষ, কোথায় যাবি তুই? আজকেই তোর ঘাটটা মটকে দিব। এ কথা শুনে সবুজ দোয়া পড়া শুরু করে। তার মুখ থেকে সঠিক দোয়াও তখন বেরোচ্ছিল না, সে ভুলে যাচ্ছিল বারবার। একটি জায়গায় দাঁড়িয়ে আছে সবুজ এবং অপোজিটে দাঁড়িয়ে আছে সেই জিনটা। সবুজের শরীরে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। সে গাছ থেকে নেমে আসে জিনটা। সবুজের শরীরে আস্তে আস্তে সবুজের দিকে আসতে থাকে। তারপর আর কিছু মনে করতে পারে না সবুজ, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরদিন সকালে রাস্তা দিয়ে মানুষ বাজারে যাওয়ার সময় তাকে সেখানে পায়। সবাই সবুজকে বাড়িতে নিয়ে আসে। নেওয়ার পর যখন তার হুঁশ ফেরে তখন সে এক দৌড়ে বাড়ির পাশের নারিকেল গাছ বেয়ে গাছের উপর উঠে গেল। কি রে ভাই, এ তো নামানো যাচ্ছে না। যেই সবুজ জীবনে গাছে উঠতে পারতো না সে দৌড়ে গাছের উপর উঠে গেল। অনেক চেষ্টার পর তাকে গাছ থেকে নামানো, মানে চেষ্টা করা হচ্ছিল, গাছ থেকে সে নামে না। পরে চেষ্টা করে লাস্টে গাছ থেকে নামানো হলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছু ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু কাজ হচ্ছিল না। তারপর অনেকে বলছে এটা অন্য সমস্যা। রাতে ঘুমের ঘরে সবুজ চিৎকার করে উঠত আর বলতো তার মাথা নাকি কেউ কেটে নিয়ে যাচ্ছে। তোর মা যখন বলে কে নিয়ে যাচ্ছে, কে তোর মাথা নিয়ে যাচ্ছে, সে বলতো একটা ভয়ানক বুড়ি নিয়ে যাচ্ছে। সবুজের মা বুঝতে পারে এটা অন্য কোনো সমস্যা। পরে সবুজের মা সবুজের নানার কাছে মোবাইল কল দেয়। 3-4টা কল দেওয়ার পর সে কলটা রিসিভ করে সেই নানাটা। তার কাছে সবুজের মা বিস্তারিত সব বলে। তখন মোবাইলে সবুজের নানা বলে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আসলে সবুজের নানা তার আপন নানা নয়, তার নানার বন্ধু, পরিচিত নানা ডাকে আর কি। পরদিন সকালে উঠে সবাই দেখে সবুজ ঘরে নাই। পুরো বাড়িতে কান্নাকাটি শুরু হয়। এই ঘর ওই ঘর, এই বাড়ি ওই বাড়ি খুঁজতে থাকে সবাই। এক পর্যায়ে তাকে সেই শ্মশান ঘাটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, যেখান থেকে সে কয়লা নিয়ে আসছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিছু লোকজন। পরে সবুজের জ্ঞান ফিরে। সবুজের মা জিজ্ঞেস করে যে তুই ওখানে কেন গিয়েছিলি? সবুজ তখন বলে, আমি তো সেখানেই থাকি, সেখানেই চলে যাব একটু পর। তবে কথা বলার সময় সবুজের গলায় কেমন গড় 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 শব্দ হচ্ছিল। সবুজের মা আর কয়েকজন মিলে এক বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের সাথে কিছু ভালো জিন থাকতো, মানুষের সবসময় সহযোগিতা করত, সাহায্য করত। সবুজের মা ইমাম সাহেবকে সবকিছু বলেন যে এরকম ঘটনা, আমার ছেলেটা রাতের বেলায় এই কাণ্ড ঘটিয়েছে। এক পর্যায়ে ইমাম সাহেব বলে, আমি আপনার বাড়ি যাব, সবুজকে দেখব, তারপর বলবো কি হয়েছে। ঠিক শনিবার রাতে এরকম মাগরিবের নামাজের পর সবুজের বাড়িতে সেই ইমাম সাহেব আসে। এসে চতুর্দিকে তাকাতে থাকে। সে গাছের দিকে তাকিয়ে আম গাছে আস্তে আস্তে করে কি যেন বলছে ইমাম সাহেব। এটা দেখতে ছিল যে বাড়িতে থাকা সবগুলো মানুষ। আর সবুজ ঘর থেকে সবকিছু ভাঙতে থাকে আর বলে, তুই আমাকে কিছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব আর 2 দিন পরই। এক পর্যায়ে সবুজের ঘরে ঢোকেন ইমাম সাহেব। ইমাম সাহেব সবুজকে দেখেই বলল, তোমার কি হয়েছে সবুজ? সবুজ বলে, এখান থেকে চলে যা, তুই আমাকে কিছুই করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব আর মাত্র 2 দিন। ইমাম সাহেব বলল, তুই সবুজকে কিছুই করতে পারবি না, আল্লাহ যদি না চায়। ইমাম সাহেবকে চারিদিকে একটা সার্কেল করতে লাগলেন, মোমবাতি ধরলেন আর সবুজের মাকে বলেন, 2জন পুরুষ মানুষ রুমে আসেন যারা সবুজকে ধরে রাখবে, আপনারা মহিলারা রুম থেকে বাইরে যান। সবুজকে তারা সেখানে আনা হলো। অনেক সময় ধরে ইমাম সাহেব হুজুর চোখ বন্ধ করে কিছু একটা পড়েছে। হঠাৎ সবুজের কণ্ঠ থেকে মেয়েলি কণ্ঠ আসতে শুরু করলো আর বলি, ইমাম তুই চলে যা যদি তোর ভালো চাস। ওই পারাপারি ধস্তাধস্তি করছে এরই মধ্যে। এভাবেই তার কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে এই দুষ্টু জিন যেটা ছিল ইমাম সাহেবের কাছে সবকিছু বলে। আসলে তার নানা সবুজকে দিয়ে তার সিদ্ধি লাভ করেছিল।
আরও বলে জিনটা তাকে শ্মশান ঘাট থেকে ধরেছে, তাকে তার অনেক ভালো লেগেছে। জিনটা তাকে মানে সবুজকে শ্মশান ঘাট থেকে ধরেছে এবং সে তাকে নিয়ে যাবে। ইমাম সাহেব অনেক রিকোয়েস্ট করার পর সেই জিন বলে আমি চলে যাব, ঠিক আছে আসবো না, কিছু জিনিস দিতে হবে, সেগুলি দিয়ে দিল। সেটাও আবার মঙ্গলবার রাতে সন্ধ্যার পর সে একটা জায়গায় রেখে আসতে হবে। ইমাম সাহেব বলে দিয়ে দেবো তোকে, যা এখন ভাগ এখান থেকে। পরে জিনের কথা মতো সেই সব জায়গায় সেই জায়গায় জিনিসগুলো রেখে আসা হয়। তো আস্তে আস্তে পরে সবুজ সুস্থ হয়, কিন্তু এটার পরে তাকে অনেক কিছু বেঁচে চলতে হয়েছে। সেই নানার সাথে সে পরে কন্ট্যাক্ট করেনি। কালো জাদু কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না এবং সেটা আপনার দিকেই কখনো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এটা ছিল ঘটনা। আমার নাম হচ্ছে শিবলি। যেটা হয়েছিল আমাদের সাথে সেটা হচ্ছে গিয়ে যে আমরা বেসিকলি সাজেকের উদ্দেশ্যে গিয়েছিলাম ঘুরতে, আমরা 4 ফ্রেন্ড। সো 4 ফ্রেন্ড আমরা এখানে সাজেকে ছিলাম। তো ওইখানেও আর কি আমরা আর কি প্রথম থেকেই আর কি যখন আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি, সো যখন রাত হলো, তো সাজেক জানেন আপনি কীরকম, সাজেকটা হচ্ছে গিয়ে যে আপনার আশেপাশে হচ্ছে পাহাড় জঙ্গল এবং ঝিঝি পোকা, তারপর আরেকটা হচ্ছে একটা প্রাণী আছে কি টিকটক না টক 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 একটা পাখি প্রাণী আছে। সো ওই প্রাণীটা নিয়েও আর কি আমাদের অনেক গল্প টল্প আমরা করতেছিলাম যে ওইটাতে নাকি আপনার বিক্রি করলে অনেক টাকা ইত্যাদি ইত্যাদি এরকম। সো এরকম এক পর্যায়ে আপনি যদি কখনো সাজেক যান দেখবেন যে সবগুলো এই কটেজগুলো হচ্ছে পাহাড়ের এক সাইড দিয়ে উঁচু উঁচু করে দাঁড়া করানো থাকে। সো আমরা মোটামুটি আমাদের রাতগুলো কাটতো, আমরা 2 দিন ছিলাম এখানে, আমাদের রাতগুলো কাটতো অনেকটা এইসব গল্প টল্প করে। আর যখন একদম রাত হয়ে যেত দেখা যেত সব কটেজে যদি হাউসফুল থাকতো সাজেক, তো কটেজে গান বাজনা ইত্যাদি ইত্যাদি চলতেছে। সো আমরা ওইরকম গল্প করতাম। তো এরকম গল্প করতে করতে না যেটা হয় যে সাজেকের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়েদারটা। হ্যাঁ, কখনো দেখবেন আর কি সকালবেলা খুবই গরম, রাতে আবার ঠান্ডা, মেঘ ভিজা ভিজা এরকম হোয়াট এভার। সো এই গল্প করতে করতে আমাদের যে ভৌতিক যে ব্যাপারটা, ভয় পাওয়ার যে ব্যাপারটা, ওটা আমাদের মধ্যে চলে আসে। তো সাজেকে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটে যখন আমরা সাজেক থেকে আমরা ঢাকার দিকে ব্যাক করি। তখন ব্যাক করতে গিয়ে হচ্ছে যে আপনার এই খাগড়াছড়িতে আমরা এসে নামার পরে এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। তো হঠাৎ করে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এদিকটায় আসছি তো এক কাজ করি, রাঙামাটিতে গেলে কেমন হয়। তো আমরা তখন ওইখানে কথাবার্তা বলতেছি যে না এরকম রাঙামাটিতে এখন সিজন না, তখন চাষের সিজন ছিল না, বর্ষা ছিল না, সো পানিগুলো ঘোলা ছিল। সো যাই হোক, তো এখন আসছি যখন কাছেই, অল্প কিছু টাকা হলে বা সবাই যদি একমত হই আমরা ওখানে যেতেই পারি। তো যে ভাবা সেই কাজ, আমরা যাব। তো আমরা যখন যাব তখনই গিয়ে যেটা হলো যে আমাদের বাস যেটা ওটা হচ্ছে অলরেডি 5 মিনিট আগে ছেড়ে চলে গেছে। আচ্ছা, মানে ইউ মিস দ্য বাস। উই মিস দ্য বাস অ্যাকচুয়ালি, কারণ আমরা তো রেডি ছিলাম না যে আমরা আসলে রাঙামাটি যাবো কি যাবো না। তো এরকম করতে করতে যেটা হলো, তো আমরা আশেপাশে কথা বললাম যে রাঙামাটি যাওয়ার উপায় কি এখন ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমাদেরকে হচ্ছে স্কুটার টাইপের অর্থাৎ সিএনজি টাইপের যে ইয়েগুলো আছে বাইরে আর কি, এখন ওই ট্রু স্টক ইঞ্জিন ওইগুলো এখনো আছে। সো আমাদেরকে একজন বললো ভাই আপনি এগুলো করে যাইতে পারবেন, কতক্ষণ সময় লাগবে? এই 4-5 ঘন্টা সর্বোচ্চ নাকি, স্লো যাবে তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বুঝাইলো আমাদেরকে। মানে আমরাও ওই এলাকায় নতুন, তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। সো যেতে যেতে আমরা এরকম 2টা অলরেডি চেঞ্জ করি, ওদের আপনার কি বলে এরিয়া ভাগ করা থাকে। তো 3rd নাম্বারটা গিয়ে যখন আমরা যাই, 3rd নাম্বারটা গিয়ে হচ্ছে এরকম আমরা যখন নেই, অর্থাৎ প্রায় কটা বাজে তখন আপনার হচ্ছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতেছে এরকম একটা পর্যায়ে, প্লাস তখন গুড়ি বৃষ্টি, ওয়েদারটা হলো বৃষ্টি, গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ভালো, তো বরাবরের মতোই আমাদের সাথে মোবাইল, টাকা পয়সা অনেক কিছু ছিল, কারণ আমরা একটু ভীত ছিলাম যে কোথায় যাচ্ছি কি করতেছে। আর কোনো এটা হচ্ছে মেজর রোড না, হ্যাঁ, গ্রামের ভিতরে যেরকম এলাকার ভিতরে যেরকম রোড থাকে ওই রকম রাস্তা দিয়ে, মাটির রাস্তা, ইটার রাস্তা এরকম দিয়ে যাচ্ছে। তো আমরা একটু ভীত এইভাবে বেসিকলি আর কি, আমাদের সাথে অনেক কিছু কোথায় যাব। তো এরকম করতে করতে পরে আমরা একটা স্ট্যান্ডে গিয়ে নামলাম। স্ট্যান্ডটা দেখে একটু অদ্ভুত লাগছে, এরকম যে কি ব্যাপার আর কি, স্ট্যান্ডটা এরকম কেন? বাস নাই, কিচ্ছু না, কিন্তু মানুষও মুভমেন্টের কোনো ঘটনা নাই ওই জায়গাতে। আর প্রচুর এরকম টিকাগুলো আর কি, স্কুটারগুলো আছে। আচ্ছা, মানে স্ট্যান্ডটা বেসিক্যালি যে বাস স্ট্যান্ড ছিল, কিন্তু সেখানে কোনো বাস ছিল না। এই আপনার স্কুটিগুলো সেখানে ছিল। হ্যাঁ, তো স্কুটারগুলো ছিল। তো উনি আমাদেরকে নামাই দিল মোটামুটি জোরপূর্বক যে ভাই এখানে শেষ, আমি যেতে পারবো না। কি ব্যাপার আজব আর কি, 4টা ইয়া চেঞ্জ করলাম আর কি। এখন আমরা
ওর ম্যাপ বের করে দেখলাম যে না, আমরা রাঙামাটির ধারে কাছেও ঘেসি নেই, অলরেডি আমরা ওইখানেই আছি। তো আমরা বললাম যে ঠিক আছে, কি করা যায়, আমরা তাহলে ফাইনাল কিছু করি যে আদৌ কোন দিকে আমরা ব্যাক করবো না আমরা আগাবো। তো এরকম কথা বলতে বলতে আমরা একটা ঠিক করি। তো মেন ঘটনা এখানেই ঘটে আমাদের সাথে। সেটা হচ্ছে আমরা রওনা দিই তখন। তো উনিও বহুত কষ্টে রাজি হয়েছে বলতে অ্যাকচুয়ালি ওই পথে আপনার ডাকাতের ভয় থাকে, যে পথটাতে আমরা গিয়েছিলাম এই সচরাচর এখান থেকে কেউ যায় না। হ্যাঁ, ততক্ষণে আপনাদের রাত কতক্ষণ হয়েছিল? ততক্ষণে সন্ধ্যা। আর পাহাড়ি অঞ্চল বা বনাঞ্চল বা এই আপনার এই ধরনের জঙ্গল টাইপের যেসব এলাকা, ওইখানে তো মনে করেন সেই গভীর রাতের থেকে ভয়ানক অবস্থা। তার উপরে আবার যে ভয়টা ঢুকালো আমাদেরকে, ডাকাতের ভয় দেখালো যে ভাই এরকম সবাই একটু সেফে থাকেন। হ্যাঁ, এই রাস্তাটা একটু ডাকাতি হয় আর গাড়ি ঘোড়া খুব কম চলে। তো এরকম যেতে 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 ঘটনাটা তখনই ঘটে, প্রায় হচ্ছে 7টা 7:30 বেজে গেছে, সন্ধ্যা অলরেডি ডার্ক ওইখানে। কারণ ইউনো পাহাড়ের এক সাইড থেকে আর আলো আসে না, চাঁদের আলোটাও আসা সম্ভব না, আর গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যেটা মেনশন করলাম যে মেঘলা ছিল আকাশ, অবশ্যই অন্ধকার ছিল। তো আমরা ওই সময় যেটা হলো যে আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা গাড়িটাকে থামাই আর কি, স্কুটারটাকে থামাই আমরা এই জঙ্গলের পাশে আর কি দাঁড়িয়ে যাই। তো এমন সময় হচ্ছে কি একটা দূর থেকে একটা আলো আসলো, ঠিক আছে আর কি, ইটস লাইক এ লেজার লাইট টাইপ একটা আলো আর কি আসলো। মনে হলো আমাদের কাছে যে ইট নট পাসেস ওয়ে, বাট একটা ঝলক গেল। আচ্ছা, এটা জঙ্গলের ভেতর থেকে আসলো। হ্যাঁ, তো আমরা তখন ওই স্কুটার মামাকে জিজ্ঞেস করলাম, মামা এটা কি মামা এরকম লাইট আসছে। তাকে লাইট বুঝাইতে গিয়েও আর কি সে লেজার লাইটও বুঝতেছে না, সেবার টর্চ লাইটের আলো, তাহলে উল্টেন তাড়াতাড়ি, সমস্যা হয়ে যাবে। না, টর্চ লাইট হলো তো এক জিনিস, পরে এটা যেটা আসলো এটা কি আসলে, ওটা রংটা ছিল কিরকম আমি আপনাকে বলি, একটু বেগুনি টাইপের, যার কারণে আমরা ওই যে ফুললি লেজার লাইট বা ফুললি কিছু এরকম কিছু বুঝতেছি না। ঠিক আছে, হয়তো অনেক সময় হয় যে আমরা অনেক ডার্কে ছিলাম, হঠাৎ করে আলোতে আসছি, তো এরকম হয়তো বা লাগছে। তো ফাইন, আমাদের গাড়ি চলতেছে। তো রাস্তাটার বর্ণনা দিই, রাস্তাটা হচ্ছে এরকম, ওই রাস্তাটা জানি না সবাই যায় কিনা ওই রাস্তা দিয়ে। পাহাড়ের মাঝখানে যদি রাস্তাটা হয়, হ্যাঁ, আপনার এক পাহাড়ের এক সাইড ঢালু আর এক সাইডে পাহাড় নেমে আসছে, রাস্তাটা এরকম পর্যায়ে, আর দুই পাশে বেশ জঙ্গল। আপনার যদি একদম ডানে চলে যান, আমরা যে পথে আগাচ্ছি, তাহলে আপনি পড়ে যাবেন পাহাড় থেকে। এরকম একটা সিচুয়েশন। তো আমরা যেটা দেখলাম যে তারা আমাদেরকে বর্ণনা দিয়েছিল এরকম যে এই রাস্তায় আসলে কেউ থাকে না, চোর ডাকাতি হয়। এটা হচ্ছে খাগড়াছড়ি আর রাঙামাটি যেতে যে শর্টকাটটা, পাহাড়ের উপরে যে রাস্তাটা, এই দুটার মাঝখানে হচ্ছে রাস্তাটা। সো ওই এক্সাম্পল অনুযায়ী আমরা এখন যাকেই দেখবো বা যাই দেখবো, যে মানুষ দেখবো বা যে গাড়ি দেখবো, আমাদের কিন্তু সাসপেক্ট থাকবে হচ্ছে যে চোর ডাকাতি হবে এটা। তো ভালো কথা। এরকম সময় একজন মুরব্বীর মতো, বয়স ঠিক আমি বলতে পারবো না কারণ ওইভাবে আমরা দেখার সুযোগ হয়নি, আমাদের আলোতে যখন আমরা গাড়ি আগায় যাচ্ছে, সো আমরা খেয়াল করলাম যে একটা লোক আছে। তো আমরা বরাবরের মতো এক্সাইটেড যে ভাই কে বা কি এর। তো এরকম করতে করতে পরে আমরা ডাইরেক্ট একটি সিএনজি মামাকে জিজ্ঞেস করে বসছি যে ভাই কে, কি কোথাকার বা কি আসলে বিষয়, ভাই যা দেখছেন কিছু বললেন না, কিছু করেন না, ঠিক আছে। সোজা চালাতে পরে আমরা বললাম যে পাশাপাশি তো যে আমরা 4-5 জন ছিলাম, তো ড্রাইভারের 2 সাইডে 2 জন বসা, পিছনে 3 জন বসা। আমরা তো আমরা পিছনে ঘাড় ঘুরে গেলাম, ভাই পিছনে তাকায় দেখেন না, হ্যাঁ, যা দেখবেন। তো মজার বিষয় হচ্ছে যখন আমরা সামনে আগাই, আর কিভাবে বুঝাবো আপনাদেরকে, যখন আমরা সামনে আগাই ঠিক কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার 4-5টা গরু নিয়ে আর কি, রাস্তা হচ্ছে খুব সিঙ্গেল ওয়ের মতো, 4-5টা গরু নিয়ে একটা লোক যাচ্ছে বা আসতেছে, এরকম একটা দূর থেকে বোঝা যাচ্ছে গরু নিয়ে কিছু একটা হচ্ছে ওই জায়গাতে। তো আমরা যত কাছে আগাচ্ছি দেখলাম যে সে গরু নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যেদিকে অন দ্য ওয়ে সেদিকে যাচ্ছে। দ্য ফ্যাক্ট ওয়াজ যে আমরা যে ওই লোকটাকে যে দেখছিলাম না, হ্যাঁ, একটু আগেই যাকে দেখেছি, দ্যাট ওয়াজ দ্য সেম গাই। ওকে। তো তখন আমরা জিজ্ঞেস করলাম যে মামা কিছু বলা যাবে? তখন মামা বললো, মামা আপনারা যদি কেউ দেখা থাকেন, যদি কেউ উপলব্ধি করে থাকেন, চুপচাপ থাকেন, অন্যদিকে টেনশন করেন বা অন্য কথা চিন্তা করেন, এইসব কথা কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, এইসব কথা চিন্তা করার দরকার নেই, ডানে বামে পিছনে তাকানোর দরকার নেই। ঠিক আছে, ফাইন। তো আমরা আবার আগায় গেলাম, আগাচ্ছি। তো ওই মুহূর্তে গিয়ে এক সময় গিয়ে দেখলাম যে রাস্তার এক পাশে কোদাল নিয়ে 3-4 জন লোক কাজ করতেছে। কাজ করতে করতে ওনাদেরই একজন সাপোর্টিভ লোক মনে হয় দূর থেকে আসবে। তো ওনারা যেটা হয় গ্রামগঞ্জে সবাইকে কিন্তু চিনে, যারা ভালো মানুষ চিনে। তো এখানে সিএনজি মামা দাঁড়াচ্ছে বলতে কি স্লো করে, কি খবর, ভালো আছিস নি, এরকম একটা ব্যাপার। তো ওই মুহূর্তে খেয়াল করলাম যে
আর কি আমাদের কাছে যে সিনারিও মনে হয়েছে যে আমাদের যে তাদের একটা লোক লেবার উনিও চলে যাচ্ছে সামনের দিকে কোদাল হাতে বা কিছু একটা যন্ত্র হাতে ছিল তার, আমাদের খেয়াল নাই। সো ওটুক আগাতে আগাতেই তখন আমরা মোটামুটি সবাই স্টার্ট পুরাই আর কি হচ্ছে ব্যাপারটা আর কি। সেম জিনিস 3 ভাবে দেখতেছি আমরা। একবার দেখলাম সে পাঞ্জাবির মতো করে পরে হেঁটে আসতেছে, ওই লোকটাই আবার গরু নিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি তো ভাই আমরা তো স্পিডে আসি, ওই লোকটাই দেখতেছি হেঁটে যাচ্ছে। তো ওই যে আমাদের যেটা মাথায় ছিল যে আমাদেরকে বললো যে ভাই কিছু দেখলেও দেখবেন না, বুঝলেও বুঝবেন না। তো আমরা খুব চুপচাপ ছিলাম। তো ওনাকে যখন ক্রস করি আর ডিস্টেন্সটা মনে করেন হাফ কিলো ধরেন আপনি, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওইখান থেকে হাফ কিলো হচ্ছে ওই লোকটাকে পেয়েছি। ওর থেকে একটু হাফ কিলো আগে আমাদের গাড়ি পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে, ভালো কথা। তো এখানে আমরা বেশ কি বলে মেকানিজম যা থাকে সবাই, কোনো লাইট নেই, ট্রাস্ট মি ভাই। ওইখানে আপনার কি একটা মোবাইলের আলো মনে হচ্ছে যে ফ্লাড লাইটের আলো আর কি, এত অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, তার উপরে ভয় হচ্ছে ডাকাতের ভয়, সবকিছু মিলানো। তো ডাকাতের ভয়ের কারণে আর কি সবাই মোবাইলে লাইটও জ্বালাচ্ছিলেন, যেটুকু দরকার ওটুকু জ্বালা আমরা কাজ করার ট্রাই করতেছি। আমাদের গাড়িতে তেল পর্যাপ্ত আছে, আমি ব্যাটারির চার্জ চেক করতে পারি, ব্যাটারির চার্জও ঠিক আছে, ইগনিশন হচ্ছে না কোনো একটা কারণে। তো বাকিটা তো আমি আর জানি না, কারণ এটা হচ্ছে কি বলে অয়েল ইঞ্জিনের। সো কেন স্টার্ট হচ্ছে না কোনো আইডিয়া নেই। সো এরকম করতে করতে ঠিক আছে, উনি কি প্লাগ চেঞ্জ করতেছে, প্লাগ লাগাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা তখন চিন্তা করতে করতে হঠাৎ করে আমাদের মাথায় ঢুকলো কি ব্যাপার, একটা লোক তো আসতেছিল আমাদের দিকে, ওই দুইটা পয়েন্টের মাঝখানে। তো ওই লোকটা কই? আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে সে যদি ওই টিম থেকে যায় বা ওই টিমের না হোক, সে গ্রামের লোক, অবশ্যই ভদ্রলোক, আমাদের যে সিনজি মামা, সে তো চিনে, তার পরিচিত হবে। তো একটা লোক থাকলেও কিন্তু সাহস পায়, কারণ তার হাতে আমরা একটা দেখছিলাম, কি বল, যন্ত্র দেখছিলাম। কারণ আমাদের হাতে তো কিছুই নেই, কারণ ওই বলা কথা আছে না যে সাহস দরকার থাকে, কিছুই হয়তো হবে না, সাহস। তো ওই চিন্তা করে হঠাৎ করে আমরা তাকাচ্ছি, কিন্তু আমরা ওই যে যেখানে কাজ করতেছিল আমরা ওটা দেখতে পাচ্ছি আর আমাদের দেখতে পাচ্ছি, বাট মাঝখানে যে একজন এক্সিস্ট করতেছিল সে নেই। এখন বলতে পারেন যে ভাই আশেপাশে চলে গেছে, আশেপাশে যাওয়ার কোনো উপায় নেই ভাই ওই জায়গাতে। হ্যাঁ, আপনি আগেই বলেছেন যে সেখানে একটা ঢাল ছিল এবং একপাশে পাহাড়টা উঁচু ছিল। হ্যাঁ, সো এখান থেকে যাওয়ার কোনো ওয়ে নেই। তো এরকম করতে করতে আমার আগে পরে আর কি ওইভাবে এক্সপিরিয়েন্স না, ঠিক আবার হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে গিয়ে, তো গুড়ি বৃষ্টি পড়তেছে কিন্তু, হ্যাঁ, তো একটা গুড়ি বৃষ্টি ওইসব জায়গাতে কিন্তু, মস্ত জায়গাতে কিন্তু অনেক ঠান্ডা একটা ফিল থাকে। এক্স্যাক্টলি। হঠাৎ করে কি হলো ভাই, বিশ্বাস করবেন না আপনি, সেটা হচ্ছে কি কেমন জানি ওয়েদারটা হিউমিড হয়ে আসলো, খুব গরম, ভ্যাপসা একটা গরম। বৃষ্টি কিন্তু পড়তেছে গুড়ি আর কি। আমরা যদি বাইরে দাঁড়ায় থাকি কিছুক্ষণ, মনে করেন 10-15 মিনিট দাঁড়ায় থাকি, আপনি ভিজে যাবেন। বৃষ্টি পড়তেছে, বাট একটা হিউমিড একটা গরম। তো আমরাও অত আবার চিন্তা করতেছি না আর কি, কারণ দেখেন এখানে না একটা সিচুয়েশন অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, অনেকগুলো ঝামেলার মধ্যে আপনারা অলরেডি আছেন। কে ছিল, আবার ওই লোকটাকেই তো আমরা দেখে আসছিলাম, আমাদের মাথাতে প্রশ্ন আছে কিন্তু উত্তর তো আমরা পাচ্ছি না, কারণ সে আমাকে বলছে ভাই কোনো প্রশ্ন করবেন না, এখন যা হবে পরে। তো এই সব বিষয় করে পরে আমরা যেটা ফিল করলাম, আমরা আর কি হালকা বলা বলি করতেছি এর মধ্যে যে গরম লাগতেছে না আমার বলতেছে হ্যাঁ একটু কেমন জানি লাগলো। তো হঠাৎ করে খেয়াল করলাম যে আপনার কি গরম বাতাস ঠিক না, এই খুব ডেন্স একটা ক্লাউড যদি আপনাকে লাগে, খুব একটা ঠান্ডা ফিল হয় না, ওইরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে আর কি আমাদেরকে লাইক ঘিরে ধরছে আর কি। এই কোন মুভিতে জানি দেখা যায়, ব্যাটেলশিপ মুভিতে যেমন দেখায় না, পুরোটা সার্কুলার হয়ে যায় আর কি। আমাদের কাছে আমরা পরে কথা বলছিলাম যখন, তখন আমি এটা শুনতে পারছি, সবারই আমাদের এরকম মনে হচ্ছে যে আমরা আর কি এমন একটা গ্লাসের কেজের মতো একটা জায়গায় আটকাই গেছি। আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আমাদেরকে দেখতে পাচ্ছে, সরি আমরা সবাইকে দেখতে পাচ্ছি, অথবা কেউ আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমাদের শুনতে পাচ্ছে না। কারণ একটা জিনিস খেয়াল করেন, যে লোকগুলোর সাথে আমরা কথা বলে আসছি, আমাদের যেখানে গাড়িটা বন্ধ হয়েছে, তারা তো অলরেডি আমাদেরকে আইডেন্টিফাই করতেছে বা করতে পারার কথা যে কি ব্যাপার, তোদের কি হয়েছে, হ্যাঁ খুব ইজিলি আইডেন্টিফাই কোনো সাউন্ড আসতেছে না, বা আমরাও ওনাদের সাথে যোগাযোগ করার কোনো ট্রাইও করতে পারতেছি না। আর আমরা তো গেস্ট ওইখানে, আমরা তো নতুন, আমরা তো ডাক দিব না কি করবো কিছুই বুঝতেছি না। তো এরকম একটা ফিল হওয়ার পর আমাদের কিছুক্ষণ পর 2-3 মিনিটের মাথায় গিয়ে হচ্ছে আপনার এই কি বলে খুব ঘাম, তারপর হচ্ছে
গরম, বৃষ্টি, স্যাঁতস্যাঁতে এরকম একটা অবস্থা আর কি। যদি আপনি মনে করেন গরমের সময় যদি মনে করেন ধুলাবালি মেশানো রাস্তাতে যদি ওপেনলি একটা বাসে জার্নি করেন যেমনটা লাগে না, তেল 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 কেমন জানি আর কি লাগতেছে, এক্সস্টেড খুব। এরকম হওয়ার পর তো কিছুক্ষণ পরে 2-3 মিনিট পর হচ্ছে আবার ওয়েদার নর্মাল, একদম নর্মাল, ঠান্ডার মতো, একদম নর্মাল, কোনো কিছুই নেই। তো আমাদের মাথার থেকেও তখন অলরেডি ওইসব জিনিস চলে গেছে। আর প্লাস হচ্ছে আমি তখন এই ডিপ থিঙ্কিং আমি ছিলাম যে আর কি অলরাইট, মনে হচ্ছে এখন ব্যারিয়ার মনে একটা ভাঙছে বা সরছে বা কিছু একটা হয়েছে। আমি আল্লাহ করতেছিলাম যে কোনো রকম আর কি গাড়িটা স্টার্ট হইলেই হয়, স্টার্ট হইলেও হবে না, কারণ কি পথ এখনও কিন্তু আমাদের বহু বাকি। তো যাই হোক আমাদের গাড়িটা স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পর হচ্ছে যখন আমরা সবাই উঠলাম গাড়িটা ঘামাই গেছে, কিন্তু খেয়াল করে ওই যে গরমের কথা বলতেছি ভাই, গাড়িটা পর্যন্ত হিউমিডিটি ঘামায় হ্যাঁ, গেছে। ওকে, সিটটা হচ্ছে ভিজা ভেজা, গ্লাসটা হচ্ছে ঘোলা, এরকম। তো আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে একটা ওয়েদার রিলেটেড বা আমরা যদি ওই যে কি বলে এটাকে, যে এই গরম বাতাস বা আবহাওয়া যেটা বলি আর কি, গরম ইয়েটা, হিটটা অ্যাবজর্ব করে নিছে গাড়িটা। না অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছি যে আমরা বলি না গরম বাতাস লাগছে, গরম বাতাস লাগছে, যদি আমি যদি ওটা চিন্তা করি এখন, হ্যাঁ এরকম কিছু একটা ঘটছে আমাদের সাথে। আমার বুঝতে আর কোনো বাকি নেই, কারণ ওয়েদার আমি বারে বারে বলতেছি, ওয়েদার এতটা খারাপ না ভাই, এটা তো এসি গাড়ি না যে গাড়ির ভিতরে ঘামাই যাবে, ঘামাই গেছে। তো ভালো কথা, যাচ্ছি তো একটা দোকান দেখলাম আমরা রাস্তার মাঝখানে, খুব ছোট একটা দোকান। আপনি খেয়াল করবেন এই যখন আপনি এই ধরনের ট্রেকিং মোড়ে যাবেন বা এই ধরনের পথগুলো যেখানে থাকে, খুব ছোট ছোট দোকান থাকে, অল্প কত 5 ফিট বাই 5 ফিট সর্বোচ্চ, এরকম এই 2 টাকার এই কম দামি সিগারেটগুলো পাওয়া যায়, হয়তো একটু পানি পাওয়া যায় এরকম। তো আমরাও এরকম দেখে আমরাও আর কি একটু ব্রেথ ফালানোর জন্য আর কি, আমার এখনও দম বন্ধ হয়ে আসে চিন্তা করলে, ব্রেথ ফালানোর জন্য আমরা বলি যে ঠিক আছে মামা সামনের দোকানে একটু সাইড করো, এখানে যেহেতু একটু আলো, কুপির আলো জ্বলতেছিল, কুপির আলো নাকি লাইটের আলো, ল্যাম্পের আলো জ্বলতেছিল, সরি ল্যাম্পের আলো জ্বলতেছিল, কুপির আলো না, ল্যাম্পের আলো ছিল 10 ফিট দূরে দোকান থেকে প্রায় অ্যাপ্রক্স। তো আমরা বললাম যে আমরা ওইখানে থামে একটু আর কি আমাদের সাথে পানি টানি আসে, আমি কি ব্যাগ ট্যাগ খুলে একটু রিলিফ হই, ব্যাপারটা বুঝি। তো মামাকে যখন বললাম যে মামা ওই দোকানে রাখেন, সে বললো ভাই থামার দরকার নেই। বললাম রাখেন না, থামার দরকার নেই ভাই, আমরা সোজা চলে যাই, আপনারা যেখানে নামাই দেবো ওইখানে নেমে আপনারা চাটা সবই পাবেন, এখানে বাসও পাবেন, ওইখান থেকে অল্প 5 মিনিট লাগে, তারপর চলে যেতে পারবেন রাঙামাটি একদম বাস স্ট্যান্ডে। তো যখন আমরা ওই দোকানটা ক্রস করি, আলটিমেটলি ওই লোকটা এখানে ছিল। ও মাই গড, ঠিক আছে, ও মাই গড, মানে আই এম গেটিং গুজবাম্পস। আলটিমেটলি সো ওখানে আপনারা নামলে আপনাদের বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে সম্ভবত, এবং সে অন দ্যাট মোমেন্ট সে বুঝতে পারছিল মনে হয় যে সে ভাই তারা তো এখানে রেগুলার চলাফেরা, তারা হয়তো সে বুঝতে পারছে হয়তো বা আমাদেরকে সাহস দেওয়ার জন্য সে হয়তো কিছু বলে নাই, পরে গিয়ে বলছে। সো আমরা ক্রস করে আসলাম, আসার পর তিনি বলতেছে ড্রাইভার মামা যে ভাইয়ারা আপনারা কি কোনো কিছু ফিল করছেন কেউ বা কিছু? তখন আমরা তো একদম শহরে চলে আসছি, আমরা পুরো নর্মাল, ভাই আচ্ছা এরকম দেখলাম কেন ভাই, কি হলো এটা, কি হলো ভাই, এরকম অনেক সময় দেখা যায়, অনেক সময় অনেক কিছু হয়, তো এগুলারে পাত্তা দিতে হয় না বুঝছেন। তখন আমি বললাম যে ভাই পাত্তা না দেওয়ার কি আছে, আমি তো দেখলাম এরকম এই ঘটনা, পাত্তা না দিব না কেন? তো ভাই আপনি একবারও দেখছেন তার হাতে কিছু ছিল লাইট টাইট, বা সে আমাদের আলোকিত কোনো স্পটেড আলোকিত কোনো জায়গায় আর কি, নির্দিষ্ট কোনো আলোকিত জায়গায় ছিল? আমি খেয়াল করে দেখলাম যে না। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন তাকে প্রথম দেখি সে কিন্তু রাস্তা ক্রস করে, দ্বিতীয়বার যখন দেখি সে ওই অন্ধকারের মধ্যে সে গরু নিয়ে যাচ্ছে, অথচ যে পথ আমরা মোটর গাড়ি দিয়ে সোজা আর কি পিক আপ ধরে রাখলে চলতেই থাকতে হবে, সেখানে গরু নিয়ে যাচ্ছে। তার পরবর্তীতে একটা টিমের পরবর্তীতে এসে আমি দেখলাম আধা কিলোর মতো পরে এসে দেখলাম যে সে হেঁটে যাচ্ছে, কোনোটাতে আলো নেই এবং দোকানও কিন্তু আলো নেই, যেটা বললাম। তো এটা বুঝার পর তখন আমি বললাম যে ভাই আমার কাছে কেন জানি মনে হইলো যে এরকম একটা গরম বাতাস, হ্যাঁ ভাই এরকম আমাকে এলাকায় এটা গরম বাতাস লাগছিল আপনার গায়ে। বললাম তাইলে আর কি, এখন অত তো আমরা জানি না গরম বাতাস লাগছে এখন কি আমার সাথে লাইগা আছে নাকি আমাদের সাথে আছে না কি, না চেষ্টা করছিল মনে হয়। আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা আল্লাহ দিলে এখন নিরাপদে আছেন, আর এই ঘটনাগুলো যে ঘটছে হ্যাঁ এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, ঠিক আছে? আর ওই যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা নিয়ে টেনশন করতে আসবে না, কারণ এখানে কে কি হবে কি না হবে কেউ কিছু জানে না, কারণ আদৌ ভূত আসে না ডাকাতে ধরে এটা আল্লাহ জানে। এটা ছিল আর কি পুরো ঘটনাটা আমাদের।
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, মানুষ সাধারণত রাতের বেলা রাস্তা হারায়, কিন্তু যদি এমন কিছু হয় যে আপনি নিজের বাড়ির ভেতরেই পথ হারিয়ে ফেলেন, এরকম একটা ঘটনা পাঠিয়েছেন একজন ইলেকট্রিশিয়ান ভাই, যিনি একটা পুরনো জমিদার বাড়িতে কাজ করতে গিয়ে এমন কিছু দেখেছিলেন যা আজও তাকে ঠিকঠাক ঘুমাতে দেয় না। এই গল্পটা শুধু ভূতের গল্প না, এটা একটা বাড়ির গল্প, যে বাড়ি মানুষকে ভেতরে নেয় কিন্তু সবাইকে সহজে সেই বাড়ি থেকে বের হতে দেয় না। লাইট একটু কমিয়ে বসুন, কারণ আজকের গল্পটা শুরু হবে একটা দরজা দিয়ে, আর শেষ হবে এমন এক জায়গায় যেখানে কেউ ফিরে আসতে চায় না। আজকের ঘটনা পাঠিয়েছেন সিরাজ ভাই, কিশোরগঞ্জ থেকে। এই ঘটনা 2022 সালের ঘটনা। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। তিনি লিখেছেন, আমি তখন পেশায় ইলেকট্রিশিয়ান ছিলাম। বিভিন্ন পুরনো বাড়ি, অফিস, দোকানের লাইট ঠিক করাই আমার কাজ ছিল। একদিন দুপুরবেলা আমার কাছে ফোন আসে। একজন লোক বলে, একটা পুরনো জমিদার বাড়িতে নতুন রিসোর্ট করার কাজ চলছে, বাড়ির ভিতরের সমস্ত লাইন ঠিক করতে হবে, পারিশ্রমিকও ভালোই দেওয়া হবে, আপনি কি রাজি আছেন? আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। পরের দিন বিকেলে সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে যখন আমি প্রথমবার দেখলাম বাড়িটা, একটু অদ্ভুত মনে হলো। বিশাল এলাকা, চারপাশে সব বড় বড় গাছ, পুরনো লাল একটা দেয়াল, অনেক জায়গায় ভাঙ্গাও আছে। দূর থেকে সেই বাড়িকে দেখে মনে হচ্ছে যেন বহু বছর ধরে কেউ এখানে বসবাস করে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিতরে কাজ চলছে। 2-3 জন শ্রমিক, একজন কেয়ারটেকার, আর সেই লোক যে আমাকে গতকালকে ফোন করেছিল। লোকটার নাম ছিল নাসির সাহেব। তো নাসির সাহেব আমাকে নিয়ে ভিতরে ঢুকলো এবং হাঁটতে হাঁটতে বলল, আপনাকে একটা কথা আগেই বলে রাখি ভাই। আমি হেসে বললাম, হ্যাঁ বলেন, সমস্যা নেই। সে একটু থেমে বলল যে পশ্চিম পাশের করিডোরে যাবেন না। আমি অবাক হলাম, কেন? সে উত্তর দিল, না, শুধু বলল যে ওই পাশে কাজ বন্ধ। আমি বেশি কিছু ভাবলাম না, কাজ শুরু করলাম। বাড়ির ভেতরটা অদ্ভুত সুন্দর ছিল। উঁচু ছাদ, বড় বড় জানালা এবং দেয়ালে ছিল পুরনো কিছু ছবি। কিন্তু পুরো জায়গায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল, যেন পুরনো কাপড় আর মাটির গন্ধ মিশে আছে। তো বিকেলের দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়, আকাশও কালো হয়ে ওঠে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নাসির এসে বলে, আজ আর বের হওয়া যাবে না, রাস্তাও খারাপ, আজকে রাতটা আপনি এখানেই থেকে যান। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বাইরে এত বৃষ্টি যে ফিরতে কষ্ট হতো, তাই আমি তার কথা মতো এই বাড়িতেই থেকে গেলাম। রাত 9টার দিকে সবাই খাওয়া শেষ করলাম। শ্রমিকরা নিচতলায় একটা রুমে ঘুমাতে গেল। আমাকে দেওয়া হলো 2 তলার একটা ঘর। ঘরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, শুধু একটা ব্যাপারে খেয়াল করলাম যে ঘরের সামনে লম্বা একটা করিডোর ছিল, আর করিডোরের শেষ মাথায় একটা বড় দরজা। যদিও সেখানে তালা দেওয়া আছে, পুরনো কালো দরজা। ঘুমানোর আগে কেয়ারটেকার এসে বলল, রাতে যদি শব্দ শোনেন তো দরজা খুলবেন না। আমি হাসলাম এবং বললাম, নাসির ভাই, আপনি আমাকে এত সতর্ক করছেন কেন? লোকটা আমার চোখের দিকে তাকালো, তারপর খুব আস্তে করেই বলল যে, ভাই, আসলে সমস্ত দরজা সব মানুষের জন্য নয়। রাত তখন প্রায়
1টা বেজে গেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ করিডোর দিয়ে কেউ যেন হাঁটছে ধাপ ধাপ করে। প্রথমে ভাবলাম শ্রমিকদের কেউ হবে হয়তো, কিন্তু শব্দটা এত অদ্ভুত এবং ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, যেন ভেজা পায়ে কেউ হাঁটছে। আমি উঠে দরজার কাছে গেলাম। শব্দটা করিডোর দিক থেকে আসছে, সেই তালাবদ্ধ দরজা থেকে আসছে। তারপর একটা শব্দ হলো, কিচ করে যেন দরজাটা খুলছে। আমার বুক ধক করে উঠল, কারণ ওই দরজায় তো তালা দেওয়া ছিল। আমি দরজার ছোট ফাঁক দিয়ে তাকালাম, আর তখন আমি যা দেখলাম তা দেখার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে করিডোরের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ, সাদা ধুতি এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো কেয়ারটেকার হবে, ডাকতে যাব, ঠিক তখনই সে ধীরে ধীরে মাথাটা উপর দিকে তুলল। তাকে দেখার পর আমার গলা রীতিমতো শুকিয়ে গেল, কারণ তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত ছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বাহির থেকেও শোনা যাবে। কিছুক্ষণ পর দরজায় টোকা, টক টক করে। আমি চুপ। আবার টোকা দিল। তারপর একটা কলা আসলো যে, লাইন ঠিক করতে এসেছো? আমার বুক তো ভয়ে কেঁপে উঠল, কেননা গলাটা ছিল মানুষের মতো না, আবার নাও। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর যা শুনলাম তা আমি এখনো ভুলতে পারিনি। কথাটা এবার বলল, দরজা খোলো, আমি এই বাড়ির মালিক। তারপর নিস্তব্ধতা অনেকক্ষণ থেকে। আমি ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেছে। ঠিক তখন ঘরের ভেতর থেকে আরেকটা শব্দ হলো, খুটখুট করে, আলমারির ভেতরে। আমি ভয়ে জমে গেলাম, কারণ আলমারিটা আমি নিজেই বন্ধ করেছিলাম। ধীরে ধীরে আলমারির দরজা খুলতে শুরু করলো, শব্দও হলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অন্ধকার। হঠাৎ সেখান থেকে একটা হাত বের হয়ে এলো, অস্বাভাবিক লম্বা আঙ্গুল, কালো নখ। আমি আর সহ্য করতে পারলাম না। দরজা খুলে দৌড় দিলাম করিডোরের দিকে, কিন্তু বাইরে বের হয়ে বুঝলাম কিছু একটা ভুল। করিডোরটা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিলাম ঠিক সেদিকে আর সিঁড়ি নেই, শুধু লম্বা করিডোর ছিল। একটার পর একটা দরজা ছিল, সিঁড়ি ছিল না। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই করিডোর শেষ হয় না। হঠাৎ একটা দরজা আধা খোলা দেখি, ভেতর থেকে আলো আসে। আমি নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়লাম। রুমে ঢুকেই থেমে গেলাম, কারণ এটা একটা পুরনো সময়ের ঘর। মোমবাতি জ্বলছে, পুরনো আসবাব, আর মাঝখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমাকে দেখছিল, কিন্তু কেউ কথা বলছে না। একজন বৃদ্ধ সামনে গিয়ে এলো, জমিদারের পোশাক পরে। সে বলল, নতুন লোক এসছো? আমি কাপা গলায় বললাম, আমি এখান থেকে বের হতে চাই। বৃদ্ধা হাসলো, এবং সে ছিল অদ্ভুত হাসি। তিনি বলল, এখান থেকে তো সবাই বের হতে চায়। তারপর আমি দেখলাম ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই চোখহীন মানুষটা। সে ধীরে বলল, আজকের রাতের কাজ শুরু হোক। হঠাৎ করেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশে মানুষের ফিস ফিস, থাকো থাকো এমন শব্দ। আমি প্রাণপণে কালেমা পড়তে লাগলাম। দৌড়ে বেরিয়ে এলাম। এরপর কি হয়েছিল আমি ঠিক পুরোটা মনে করতে পারছি না। সকালে জ্ঞান ফিরল বাড়ির বাইরে, কাদায় পড়েছিলাম। শ্রমিকরাও আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে সব খুলে বললাম, কিন্তু তখন কেয়ারটেকার যা বলল সেটা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। সে বলল, পশ্চিম করিডোরটা বহু বছর আগে ভেঙে গেছে, ওখানে এখন কোনো দরজাই নেই। আমি থেমে গেলাম, কারণ আমি তো সেখান থেকে বের হয়ে আসছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার ফোনে একটা ছবিও পাওয়া যায়। রাত তখন 1টা বেজে 38 মিনিটে তোলা।
ছবিতে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই করিডোরের সামনে। আমার পেছনে সারি করে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, সবাই সাদা কাপড়ে, সবাই চোখহীন ছিল। আর মাঝখানে সে জমিদার ছিল, সে হাসছে। আমি আর কখনো ওই বাড়িতে কাজ করতে যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কারণ স্বপ্নে দেখি আমি আবারও সেই করিডোরে দাঁড়িয়ে আছি, আর দূরে একটা দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে সে একই গলা, এবার তো কাজ শেষ করে যাও। যাই হোক ভাই, আজকের মতো এতটুকুই। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। হতে পারে পরবর্তীতে আপনার বেড়েই হবে আগামী দিনের ভয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। তো সাব্বির পেশায় একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, মানে তাদের পারিবারিক ব্যবসা, তারা বাড়িঘর বিল্ডিং নির্মাণ করেন। তো সাব্বিরের সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা 2013 সালের দিকে, এবং তিনি নিজেই সেই ঘটনার ভুক্তভোগী। তিনি আমার কাছে ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সাব্বিরের ঘটনায়। 2013 সালের কথা। সাব্বিরের ভাই কামাল হোসেন তখন একটা কন্ট্রাক্ট পান সিলেটের কোনো একটা অঞ্চলে, সিলেট শহরের কোনো একটা অঞ্চলে, মানে কোনো আউটস্কার্টের দিকে কোনো একটা অঞ্চলে একটা বিল্ডিং তৈরি করার। এবং এটা নিয়ে কামাল ঢাকার বাইরে যান, বিভিন্ন মিটিং করেন, এবং তারপরে ফাইনালি তিনি যখন কাজটা পান, কাজ করার, তিনি আসেন এবং তার পুরো টিমকে নিয়ে সেখানে তিনি যাওয়ার প্ল্যান করেন। তো টিম বলতে একেবারে প্রথমে তার সাথে ওখানকার লোকাল, তিনি ঢাকা থেকে পুরো মানে এখানকার মিস্ত্রি এগুলো নেবেন না, সেগুলো ওখান থেকেই লোকালি তিনি কালেক্ট করবেন। টিম বলতে তার ভাই সাব্বির হোসেনকে তিনি নিয়ে যান এগুলো দেখাশোনার জন্য, এবং সাব্বির মূল আর কি এগুলোর সুপারভিশনে থাকবে। তো প্রথমে তিনি এবং তার ভাই ওখানে চলে যান, গিয়ে তারা ওই সেই মালিকের সাথে কথাবার্তা বলেন এবং সেই জায়গাটাকে দেখেন। তো সাব্বির যখন গিয়েছে তার ভাইয়ের সাথে, গিয়ে দেখে যে একটা মানে বাসাটা হচ্ছে এমন একটা জায়গায়, একেবারে প্রান্তে কোনো একটা জায়গা, মানে স্পেসিফিক লোকেশন বলবো না, কোনো একটা জায়গায়, এবং সেখানে বাড়িঘর খুব কম, কিছু কিছু বাড়ি আছে দোতলা বাড়ি, একতলা বাড়ি, এবং অনেক অনেক গাছগাছালি আশেপাশে, একদম গাছগাছালিতে ভরা, এবং ওই বাসা থেকে বেশ খানিকটা দূরে গেলে টিলা দেখা যায় দূরে, এরকম একটা জায়গায়। তো নির্জন জায়গা। তো যেইখানে তাদের যে কনস্ট্রাকশন সাইট হবে সেই জায়গায় তারা যায় সে মালিকের সাথে, এবং গিয়ে দেখতে পায় যে একটা গলি আর কি, সেটা দিয়ে ঢুকতে হয়। ঢুকে বেশ বাড়ি ঘরের মধ্যে দিয়ে যায়, এখানে কিছু কিছু বাড়ি আছে স্ক্যাটার্ড ভাবে, সেগুলোতে হেঁটে যে বেশ তখন শুরু হয়ে যায় গাছগাছালি এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে যখন, এবং আশেপাশে খুব একটা বাড়িঘর নাই, একটা দুইটা বাড়িঘর। সামনে গিয়ে একেবারে শেষের দিকে, মানে এই গলিটা যখন শেষ হয়ে যাবে তার আগেই বাঁ দিকে একটা প্লট, একেবারে উঁচু উঁচু গাছে ছাওয়া একটা প্লট, এবং সেই প্লটের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে যে ওখানে আগে একটা বাড়িঘর কিছু ছিল, সেই জায়গাটাকে ভেঙে ফেলা হয়েছে, সেখানে এখন কিছু নাই, মানে বাড়ি মালিক যে সে জিনিসপত্র সরাই নিছে ভেঙে, কিন্তু এক পাশে একটা দোতলা বাড়ি এখনো রয়ে গেছে ওই প্লটের ভেতরে, এবং সেটাকে ভাঙা হয় নাই। সেটা হালকা হলদে রঙের একটা দোতলা বাড়ি, তার সাথে আবার একটা চিলে কোঠা আছে, এবং সেই বাড়িটাকে দেখা যাচ্ছে। এই মূল কিন্তু এখানে ঢোকার পর আর কি, প্লটে ঢোকার পর দেখছে। আর এই পাশে ছোট্ট একটা ঘর করা, মানে টিন দিয়ে, মানে টিনের চাল, এক চালা ঘর, সেটা হয়তো এখানে যে থাকবে তার জন্য করা আছে এরকম। আর সবকিছু সরায় ফেলা হয়েছে, এখানে যে এই পাশে যেই স্থাপনা ছিল সেগুলো সরায় ফেলা হয়েছে। তো তখন দেখলো, এখানে সাব্বির দেখলো যে তার ভাইয়ের সাথে কথা বললো, এবং দেখতেছে যে ওই দোতলা বাড়িটার নিচে যে ঢোকার রাস্তা সেটাও খালি, এবং সে জানতে পারলো যে এখানে মূলত তাদের স্টক রাখা হবে, এই দোতলা যে বাসাটা এটার মধ্যে তাদের এই যে রড সিমেন্ট যা যা রাখা হবে। আর সাব্বির যেখানে থাকবে, সাব্বিরকে থাকতে হবে এই একচলা ঘরটাতে, আর একেবারে কর্নার ওইখানে বাথরুম করা, সেটা তার জন্য আর কি। এতটুকুই হচ্ছে এখানকার ফ্যাসিলিটিস, এখানে সাব্বিরকে থাকতে হবে। তারপরে তাকে দেখালো হেঁটে নিয়ে আশেপাশে এই অঞ্চলগুলো গাছগাছালিতে ভরা, দূরে দেখা যায় একটা উঁচু বিল্ডিং, এবং সেই উঁচু বিল্ডিংটা বেশ উঁচু, অনেকগুলো তালা হবে, মানে স্পেসিফিক কত তালা সেটা বলে নেই, বেশ উঁচু একটা বিল্ডিং। তো জায়গাটা দেখার পরে মালিক কথাবার্তা বলে ওই দিন চলে যাবে, এবং কামাল আছে ওই দিন সাব্বিরের সাথে, কারণ ভাইকে বুঝাই দিয়ে যেতে হবে। তো বলতেছে যে দিনে রাতের বেলা তাদের সাথে কোনো এখন মিস্ত্রি কেউ আসবে না, তারা এখানে থাকবে। আর মালিক বলে গেল যে এখানে কিন্তু রাত্রেবেলা কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে না,
হ্যাঁ সমস্যা আছে, এখানে নিষেধ রাতের বেলা খাওয়ার ব্যবস্থা, তোমাদের যেই থাকো এখানে তোমাদের খাওয়া খেয়ে আসতে হবে শহর থেকে, এবং এসে বা বাইরে থেকে খেয়ে তারপর এখানে এসে ঢুকতে হবে, এখানে খাওয়া দাওয়ার কিছু করা যাবে না। তো কামাল তখন বলছিল, কামাল হোসেন বলছিল যে কেন আমি যদি এখানে একটা তাকে কেরোসিনের চুলা বা কিছু ব্যবস্থা করে দিই, তো সে তো এখানে কিছু করতে পারবে রান্না বাড়া। বলে না, এখানে রান্না বাড়া করা যাবে না। বলে কেন, বাসা থাকলে করতেন না? তখন মালিকটা একটু রাগ করে উঠছে, বলছে মানা করছি যে এখানে রাতে রান্না বাড়া নিষেধ, করো না, সমস্যা আছে এই। আর এখানে দোয়া কালাম পড়তে হবে সন্ধ্যার সময়। তিনি বললেন যে আগরবাতি জ্বালাইতে হবে, যে দোয়া কালাম পড়ে থাকতে হবে। তো কামাল হোসেন বললো যে হ্যাঁ এটা তো অনেক জায়গায় থাকে। বলে হ্যাঁ না, আমি বলছি যেটা এটা শুনো না, মানতে হবে কিন্তু। তো ঠিক আছে বলে মালিক চলে গেল। কামাল বললো যে আজকে তো আমি তোর সাথে আসি। ছোট ভাইরা বললো কালকের থেকে কিন্তু তোর একা থাকতে হবে এখানে। তো ঘরে গেল দুই ভাই, যে বসলো গল্প গুজব করলো। এক সময় দেখা গেছে খুব ক্লান্ত ছিল, কামাল ঘুমায় যায়, মানে একেবারে সন্ধ্যার পরপরই সে শুয়ে পড়ে। কিন্তু সাব্বিরের ঘুম আসতেছিল না, সে অনেকক্ষণ বসে থাকলো। তারপর সে একটা চেয়ার ছিল, ফোল্ডিং চেয়ার, এটা নিয়ে বাইরে গেল। যে ওই তাদের যে মূল কম্পাউন্ডটা, ওই কম্পাউন্ডটা মানে যেই জায়গায় তাদের মূল যেখানে কাজ করবে, ওইখানে চেয়ার রেখে খোলা জায়গায় বসে আছে সে। তাকায় দেখতেছে দুইতলা বাড়িটার দিকে, এবং আকাশে হালকা চাঁদনি রাতের আলো পড়ছে সেই বিল্ডিংটার উপরে। হলদেটে বিল্ডিং, রং খসে গেছে অনেক জায়গায়, কেমন একটা ধূসর, এবং পাশে নারকেল গাছ আছে উঁচু, সেই নারকেল গাছের পাতাগুলো নড়তেছে। অন্যরকম একটা পরিবেশ, আর কোনো সারা শব্দ নাই এই জায়গায়। মানে ওই রাস্তায় দূরে যে শহরের রাস্তার যে সারা শব্দ, এগুলো কিছুই আসে না। তো সাব্বির একটু ঝিমায় যাচ্ছে, তার মনে হলো যে কি অবস্থা, মানে কেমনটা খালি জায়গা, এখানে আমি কেমনে থাকবো? এখন তো ভাই আছে, ভাই ঘুমাইতেছে, মানে বুঝতেছি যে সাথে একজন আছে, আমি তো কেউ থাকবে না, আমি একা একা রাত্রে থাকবো, মিস্ত্রিরা সকালে আসবে, এসে কাজে হাত দিবে। যাই হোক অনেকক্ষণ বসে আছে সে। তো ঘরের আর এবং এই পুরো কম্পাউন্ডের মধ্যে মাত্র একটা ছোট বাল্ব জ্বলতেছে, এবং সেই লাল বাতি আর কি, ফিলামেন্টের বাল্ব জ্বলতেছে কোনায়, সেটাতে হালকা আলো হচ্ছে এখানে। তো রাত্রেবেলা একটা জিনিস চোখে পড়লো সাব্বিরের, যে সামনে তাদের যে এই বিল্ডিং থেকে সোজা গেলে ওই পাশে কতগুলো বাড়ি পড়ে, উঁচু একটা বিল্ডিং আছে বেশ খানিকটা দূরে, কিন্তু তো বিল্ডিংটা শুধু উঁচু বলে এখান থেকে দেখা যায়। দেখতেছে সেই বিল্ডিংটা এত উঁচু বিল্ডিং, উপরের দিকে কোনো ফ্ল্যাটে লাইট জ্বলতেছে না, মানে এখানে বাতি বুতি বন্ধ উপরের দিকে, মানে মোটামুটি প্রায় 2 অংশ পর্যন্ত বাতি জ্বলতেছে, তৃতীয় অংশে অনেকগুলো ফ্ল্যাটের কোনো বাতি বুতি নেই। একটু অবাক হলো সাব্বির, যে এখানে মানুষ থাকে না। যাই হোক, মানে কোনো মানুষ থাকলে তো বাতি বুতি জ্বলবে, কিছুই জ্বলে না। সাব্বির দেখতে দেখতে হেঁটে চলে গেল দরজার সামনে, তাদের যে মূল প্লটের যে গেটটা, গেটের কাছে। তো গেটে গিয়ে সে তাকাচ্ছে, রাস্তা একদম নির্জন রাস্তা, এবং রাস্তার মধ্যে কোনো এইখানে বাতি নাই, একেবারে রাস্তার সোজা, মানে যেখান থেকে ঢুকছে গলিটা, সেই মাথায় একটা ল্যাম্পপোস্ট আছে, সেইটার হালকা আলো মানে জ্বলতেছে। তো সাব্বির ডানে বামে তাকাইলো, তো বাঁয়ে তাকায় দেখতেছে যে এই রাস্তাটা শেষ মাথায় চলে গেছে একদম, ওখান দিয়ে একদম মানে অন্ধকার হয়ে, ওখানে আর মানে কোনো লাইট কিছুই নাই, আকাশের আলো হালকা পড়ছে এরকম। এই সময় সাব্বিরের কাছে মনে হলো ডান দিকে, যেখানে যেই দিক থেকে আর কি রাস্তার দিক থেকে আসছে, ওইখানে মনে হলো কেমন একটা শব্দ হচ্ছে, মানে কেউ যদি পায়ে কোনো বা স্যান্ডেল বা কিছু পরে মানে আসে, একটা টপ 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 সাউন্ড হয় সেটা। তো সে তাকায় দেখতেছে যে ল্যাম্পপোস্টের আলো হালকা পড়ছে, এর মধ্যে সে দেখতেছে একটা মনে হচ্ছে বয়স্ক মহিলা, মানে বয়স্ক মহিলা হবে কারণ কুজা হয়ে গেছে, সে আসতেছে, এবং তার হাতে একটা লাঠি। এই লাঠিটা দিয়ে যে সে মাটিতে রাখতেছে, খট করে শব্দ হচ্ছে, তার পা চলা শব্দটাও হচ্ছে মাটিতে, কারণ নির্জন তো চারিদিকে, ঝিঝি পোকার ডাক এই সেই। তো মহিলাটা হেঁটে হেঁটে আসতেছে, তো সাব্বির তাকায় আছে মহিলাটার দিকে। তো মহিলাটা যখন তাদের বাসার যেই মূল গেটটা, কম্পাউন্ডের গেটটা ক্রস করতেছে, তখন মহিলা থেমে দাঁড়ায় সাব্বিরের দিকে ফিরলো, ফিরে বলতেছে, সাব্বির ভালো মতো চেহারা দেখতে পাচ্ছেন না, চাঁদের আলো হালকা পড়ছে, এটাতে ভালো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে বয়স্ক মহিলা একটা। আর মাথার কাপড়টা অনেকখানি টানা, মানে কিছুটা বের হয়ে আছে, চুল বোঝা যাচ্ছে যে গ্রে কালারের চুল। তো মহিলা বলতেছে সাব্বিরকে, তো এখানে কাজে হাত দিছে, আবার বাড়ি বানাইবো? তো সাব্বির বলতেছে যে হ্যাঁ বাড়ি বানাবে। তা বলতেছে তোরা বানাবি? তুই করে বলতেছে তোরা বানাবি। সাব্বির একটু থতমত খাইছে, সাধারণত বা তাকে শহরে এরকম তুই করে বলে না। তো সে বলছে হ্যাঁ আমরা বানাবো। অনেক চেষ্টা করছে, অনেকে পারে নাই, তোরা আবার বাড়ি বানাবি এখানে, দেখিস কি হয় বলে মহিলা আবার হাঁটা ধরলো। তো সাব্বির বলতেছে কি হয়েছে খালা, কই যান আপনি, কি হয়েছে, কি মানে এনে কি বাড়ি বানাইতে পারবো না কেন, কি হয়েছে? সাব্বির একটু কিউরিয়াসিটি লাগলো, কি বললো মহিলাটা? তো মহিলা বলে দেখিস বলে হাঁটতেছে মহিলা। তো সাব্বির ওই মহিলার পিছে পিছে একটু হাঁটলো, সামনে গেল, মহিলা কই যায় বলে আপনার আগে দেই। তো বলে না লাগতো না, যা। তাই বলে যা, এই বলে মহিলা হাইটা চলে যাচ্ছে ওইদিকে অন্ধকারের দিকে।
তো সাব্বির আর কিছু বললো না, সাব্বির জাস্ট হেঁটে চলে আসলো, আবার এসে তার প্লটে ঢুকলো, ঢুকে চিন্তা করলো যে এখন এখানে বসে থাকার আসলে কোনো মানে নেই, চলে যাই ঘরে যাই, যে ঘুম দিই। তো সে আজ থেকে চেয়ারটা এনে ঘুমায় গেল, তো মানে রেখে ভাইয়ের পাশে শুয়ে পড়লো। তো অনেকক্ষণ ঘুমাইছে সাব্বির, হঠাৎ করে তার ঘুম ভাঙছে, মনে হচ্ছে যে বেশ শব্দ, মনে হচ্ছে মানুষজনের শব্দ করতেছে, কারা মানে এখানে গলার শব্দ, কণ্ঠের শব্দ হচ্ছে। সে ঘুমের মধ্যে থেকে ভাবতেছে এখানে কি মিস্ত্রিরা চলে আসছে, কাজ ধরে বসছে। তো চোখ মেলছে, মেলে দেখতেছে অন্ধকার, মানে সে কিন্তু বাতি নিভায় ঘুমাইছিল এখানে, ঘরের ভেতরে বাতি নিভানো, বাইরে ওই যে লাল বাল্ব একটা চলতেছে, ওইটা জ্বালায় রাখছে মালিক আর কি, জাস্ট যেহেতু এখানে কাজ হচ্ছে এই কারণে, মানে এটা একটা এখন প্লট, মানে কনস্ট্রাকশন হবে এই জন্য, এবং মালপত্র আছে হলুদ বিল্ডিং এর মধ্যে এই কারণে। তো শব্দ শুনে সে চোখ মেলে দেখে অন্ধকার, চিন্তা হচ্ছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার মানে এখন নিশ্চয়ই রাত, ঘুমের মধ্যে ভাবতেছে। তো চোখটা মেলে কুচলে এই অন্ধকার শুয়ে আসতে একটু সময় লাগছে, চোখে বুঝতে পারলো তার টিনের মানে আশপাশ দিয়ে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকতেছে, সেই যে লাল আলো, বাতির আলো, এর মধ্যে বিভিন্ন শব্দ হচ্ছে বাইরে, মনে হচ্ছে কেউ কথা বলতেছে, পুরুষ মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে, মহিলাদের কণ্ঠ শোনা যাচ্ছে। তো সে খুব অবাক হলো, তার ভাইয়ের দিকে তাকালো, দেখলো ভাই বেঘরে ঘুমাচ্ছে। তো সাব্বির উঠে বসে সে তাড়াতাড়ি তার পায়ে স্যান্ডেলটা দিছে চোখের থেকে পড়ে, এবং হাত দিয়ে যে এই রুমের যে বাতি সেটা সে ঠাস করে টিপে দিল, রুমের মধ্যে বাতি জ্বলে উঠলো। এখানে একটা লাল লাইট লাগানো, কিন্তু তো রুমে বাতি জ্বলছে, তখন মনে হচ্ছে শব্দটা একটু ফিকে হয়ে গেছে। তো সে যে সেই রুমের দরজাটা খুললো, রুমের দরজা কিন্তু টিন আর কাঠ দিয়ে বানানো, মানে এগুলো টেম্পোরারি জিনিস। তো শব্দ হলো, ঘটং করে কাটকট করে শব্দ হলো, দরজাটা খুলে বাইরে তাকায় দেখে একদম মানে সারা শব্দহীন, কিচ্ছু নাই, মানুষজন কিচ্ছু নাই, একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। তো সাব্বির কিন্তু এই মাত্র শব্দ পাইতেছিল যে এখানে অনেক মানুষ, এবং তারা কথা বলতেছিল, অস্পষ্ট কথার ভাষা বুঝতেছিল না সে, মানে মনে বলছে কথা বলতেছে, বাট কথাটার কোনো মিনিং তার কানে আসে নাই যে কি, এবং মনে হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত মানুষজন, মানে আসে না কাজকর্ম করে এরকম। তো সে অবাক হয়ে গেল, এবং রাত, মানে কি একটা অবস্থা। এই সময় তার কাছে মনে হলো যে হলুদ বাসাটা, সেটার মধ্যে দিয়ে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কথা বলতেছে, নাড়াচাড়া করতেছে কিছু। তো সাব্বির একটু ভয় পাইছে যে সে ওখানে যাবে কিনা, চিন্তা করতেছে। তো ওই চিন্তা করতে করতে সে আবার তাড়াতাড়ি হেঁটে রুমে ঢুকলো। সে ওখানে একটা টেবিল রাখছিল, তারা টেবিলের ভেতরে টর্চ লাইটও আছে। তো সেই টর্চ লাইটটা নিয়ে আসলে ভাইকে আর উঠায় নাই, যেহেতু ভাই আছে তার ভিতরে এতটুকু সাহস আছে, সে হেঁটে টর্চ লাইট মেরে গেল। সে ওই বাসার মধ্যে আগে লাইট মারলো, এখান থেকে ফাঁকা দরজা কিন্তু নাই, ফাঁকা দরজা খোলা, একেবারে লাইট যে ঘরের মধ্যে পড়লো, কোনো কিছু নাই। এবং সে যখন নাকি আরেকটু হেঁটে বাসার সামনে গেছে, ঘরটার সামনে গেছে, কোনো সাড়া শব্দও নাই, পুরা নীরব নিথর, সেই যে একদম রাতের নিস্তব্ধতা, মনে হচ্ছে ঝিঝি পোকা ডাকতেছে এরকম। তো সাব্বির আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘরটার দরজার কাছে গেছে, তার বুকটা একটু ধুকধুক করতেছিল যে কি ব্যাপার, একটু আগে শব্দ শুনছি। তো তার লাইট যে পড়ছে এক জায়গায় কোণার মধ্যে কিছু মালপত্র রাখা, সেটার উপরে। তো সে ঢুকছে, তার কাছে কেন জানি হঠাৎ মনে হলো যে তার ডান পাশে যে রুমটা, ওখানে সিমেন্ট রাখা আছে, মনে হলো যে ওইখানে কারো মুভমেন্ট তার চোখে পড়লো। তো সে লাইটটা ঘুরে ওই জায়গায় ফেলছে, মানে কিচ্ছু দেখলো না, জাস্ট লাইটটা পড়ছে এখানে। এই সময় হঠাৎ বেশ লাউডলি আজান শোনা গেল কোথাও, মানে আজান শুরু হলো, কেঁপে উঠছিল, মানে সাব্বির কেঁপে উঠছে আজানের শব্দ হঠাৎ করে শুনে, মানে অল অফ এ সাডেন, মানে সে মনে হইতেছিল যে তার এখানে কেউ আসে, এরকম সময় হঠাৎ আজান হয়েছে। তো আজানটা বেশ জোরেই, কাছাকাছি মনে মসজিদ। তো সাব্বির কেঁপে উঠে একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে আস্তে করে বাইরে আসলো, মানে ফজরে আজান দিচ্ছে। তো সে আর বাতি মারলো না, কোথাও দেখলো যে একদম নীরব নিথর চারিদিক। সে হেঁটে একবার তাদের এই যে মূল যে দরজাটা ওইটার কাছে গেল, ওখানে জাস্ট একটা ভেড়ানো ছিল আর কি, ই দিয়ে ওরকম টিনের একটা ই দিয়ে, ওইটা সরায় রাস্তায় তাকালো, পুরো রাস্তা নীরব, এবং এইখান থেকে কোনো মানুষ হেঁটে মসজিদে যাচ্ছে না, মানে এইটাই হচ্ছে লাস্ট মানে ঘর, আর ওই পাশে কি আছে সে জানে না এখনো। যাই হোক, সাব্বির এসে পড়লো, এসে আবার তার রুমের মধ্যে সে তার মতো মানে দাঁড়াইলো, তার ফ্ল্যাশ লাইট রাখলো, তারপর সে আস্তে করে এখান থেকে হেঁটে চলে গেল কর্নারে তার বাথরুমের কাছে। ওইখানে একটা কলের পানির কল আছে, তো সেটা চালায় সে উজু করলো, উজু করে ঘরে এসে নামাজ পড়লো। নামাজ পড়ে একটু পরে দেখলো তার ভাই উঠছে। তো ভাইয়ের সাথে কথা বললো যে ভাই, রাত্রেবেলা মনে হলো এখানে মানুষজন চলাফেরা করে, কারো তো দেখলাম না, চোট্টর আসলে আমি কি করবো, আমি একলা থাকলে। তো তার ভাই বলতেছে কয়দিনই তো, এখন তো আমরা মানে মিস্ত্রি আইনা কাজ করুন, তারপর যখন আমাদের কাজ পুরাদমে শুরু হবে এখানে, মানে আমরা যখন এখানে কলাম টলাম সব বানানো শুরু করবো, মাটি কাটার মানুষ আসবে, তখন তো আরো থাকবো তোর সাথে, তুই এখন তখন আর একা থাকবি না। এই 2-1 দিন শুধু, এখন এই জাস্ট এখানে ইটি কাটতেছে এরকম আর কি। প্রথম দিকের কাজে এখন আর কাউকে রাখতেছি না, লোকাল মানুষ কাজ করবো, ওরা যাইবো, ওদের রাখা ঝামেলা তোর সাথে, পরে যখন আমরা আরো মানুষ আনুম তখন থাকবো, অসুবিধা নেই, ভয় পাইস না। আর চুরিটারি হবো না, এখানে চুরিটারি হয় না,
কি। এগুলো বলে তার ভাই তাকে বোঝায়। সকালে দুই ভাই নাস্তা খেলো, নাস্তা খেয়ে তার ভাই বললো যে আমি যাই, আমি পরশুদিন আসবো, এই বলে তার ভাই চলে যায়। যাই হোক, তাকে টাকা পয়সা দিয়ে গেছে। সাব্বিরের কাছে আসলে বেশ অন্যরকম লাগলো, একা হয়ে গেল সেইখানে। এখানে আসলে তার পরিচিত কেউ নাই। তো যাই হোক, সে নাস্তা টাস্তা করে তার মতো একটু ঘোরাঘুরি করে শহরে সে আবার ব্যাক করে চলে আসলো। সেখানে আসলো দিনের মধ্যে নিরানন্দ একটা ব্যবস্থা, মানে কিচ্ছু নাই। জানে যে দুপুরে খেতে গেলে আবার বাইরে যেতে হবে, কিন্তু মালিক বলছে এখানে রান্না টান্না করা যাবে না। তো যাই হোক, তার সময় কাটলো এরকম করে, দুপুর গড়ালো এবং সে দুপুরে যে খাওয়া দাওয়া করলো এবং সে চিন্তা করলো যে আমি আবার বেরোবো, আবার আসবো রাতের বেলা খাবার নিতে। মানে তার কাছে তার জন্য একটা প্রেশার হয়ে যায়, কারণ এখান থেকে বের হয়ে সে যদি খাবার আনতে যায় তাকে অনেক দূর যেতে হয় আসলে। যে একেবারে সেইখানে যেই রেস্টুরেন্টে তারা খায়, সেটা ওখানকার ফেমাস রেস্টুরেন্ট, ওখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে। তো ওখান থেকে খাবার কিনে আবার এখানে আসা একটা ঝামেলা। তো সে চিন্তা করছে যে দুপুরে যখন সে খেয়ে দিয়ে আসতেছে সে খাবার নিয়ে আসবে। তো সে যে দুপুরে খাওয়া দাওয়া করে ওই খাবার এক্সট্রা প্যাকেট কিনে নিয়ে আসছে, এনে চিন্তা করছে যে এই 2-4 ঘন্টা কিছু হবে না, 7টা-8টার দিক খেয়ে নিবে সে। তো এনে যখন নাকি সে এসে ঢুকতেছে তখন অলরেডি বিকেল হয়ে গেছে এখানে, মানে তার এই সাইটের এখানে এসে তার ঘরের সে টেবিলে খাবারটা রেখে সে তার মতো ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে হেঁটে সে বের হয়েছে। বের হয়ে দেখতেছে যে বিকাল গড়ায় যাচ্ছে। তো একটা চেয়ার নিয়ে সে বসলো, ওই যে হলুদ বিল্ডিংটা ওটার নিচে বসছে। তো ওইটা নিচে বসে তার কাছে কেন জানি মনে হইতেছে যে মানে খুব আরাম লাগতেছে, শান্তি শান্তি লাগতেছে এরকম, মানে চোখ বুজে আসতেছে। তো কখন চোখ বুজে আসতে বলতে পারবে না, হঠাৎ করে মনে হলো তার মাথার উপর কিছু একটা পড়ছে, ঠাস করে ইটের মতো। লাফ দিয়ে উঠছে সে, লাফ দিয়ে ওইটা পড়াতেই উঠছে, উঠে লাফ দিয়ে উঠে তাকাচ্ছে। তার কাছে মনে হলো, সে মনে হয় দেখলো যে কেউ একজন পেছন দিকে সরে গেল, আর একটা মেয়ে কণ্ঠের হাসি, নারী কণ্ঠের হাসির মতো। আর চারিদিকে তাকায় দেখলো একেবারে মানে চারিদিক একদম হয়ে গেছে, অন্ধকার হয়ে আসতেছে। মানে আকাশে রংটা একটা কমলা টাইপের কালার হয়ে আসছে এরকম, মানে একদম সূর্য ডুবি ডুবি, মানে এখনই হয়তো আজান দিবে এরকম একটা অবস্থা। তো সে মানে চিন্তা হলো কে আমার ইট মারলো, সে একটা হাসির শব্দও শুনছে। তো সাব্বির দৌড় দিয়ে উপর উঠে গেছে একদম সিঁড়ি দিয়ে, দেখতে যে কে এখানে উঠছে। তার মাথার মধ্যে একবার চিন্তা আসছে যেখানে চোর আসলে তো সমস্যা, কনস্ট্রাকশন সাইট তো তাদেরই। তো উপরে উঠে গেছে। উপরে উঠে সে যখন মানে 2 তলায় উঠছে তখন সে দেখতেছে দোতলায় ওঠার পরে ডান দিকে একটা সুন্দর ঘর, এবং এটা বেশ বড় একটা লিভিং রুমের মতো, তার পাশে একটা বেডরুম আছে। অবাক হলো যে এত সুন্দর ফাঁকা ঘর থাকতে কেউ নাই। হ্যাঁ, মানে এই জায়গাটা ফাঁকা পুরা। আর ওই পাশে একটা রুমের মতো দেখা যাচ্ছে, বেডরুমের মতো। আমি কেন ওই বেড়ার ঘরে থাকতেছি, এটা কেন, সে এটা চিন্তা করতে করতে সে উপর উঠে গেল ছাদে। উপর উঠে দেখে যে কেউ নাই, ফাঁকা ছাদ পুরো ফাঁকা। এবং তার উপরে সেই ওখানে কি বলে একটা ওই যে চিলে কোঠার মতো, সেটার আবার ছাদ আছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়, বেয়ে ওঠা যায় ওখানে। তো সে ওখানে উঠলো, উঠে যে একদম চিলে কোঠার উপর উঠে দেখলো যে আকাশে একদম সূর্য ডুবে যাচ্ছে চারিপাশে, একদম মানে একদম গেছে। তো ওখানে দাঁড়াই সে আজান শুনলো। তারপর সে নামলো, আজানের পর নামলো, অন্ধকার হয়ে গেছে চারিদিক। এর মাঝে সে দোতলা দেখে আলো আধারি, তখন হালকা চাঁদ উঠছে আকাশে এবং চাঁদের হালকা আলো আছে, আলো আধারি, জানলা দিয়ে আলো এসে পড়তেছে। তো সে ঘরটাকে দেখলো বলে বেশ ফ্রেশ একটা ঘর, এবং এখানে আমি ইচ্ছা করলেই থাকতে পারি। সে হেঁটে যে বেডরুমটার দিকে গেল, যে দেখলো যে ওখানে দরজাটা ভেজানো, ঠেলা দিল, ভিতরে খুলে গেল, দেখলো বেশ প্রশস্ত একটা রুম, এবং বেশ বড়। এইদিকে জানালা আছে, মানে পেছনের দিকে জানালা, এই পাশে জানালা, দুই পাশে, এই পাশে জানলা বন্ধ করা, পেছনের দিকে জানলাটা খোলা। তো সে আস্তে আস্তে হেঁটে গেল, যে ওই জানলার দিয়ে উকি দিল, দেখলো যে পেছনে একটা দিক দেখা যায়, এই যে রাস্তাটা গেছে সামনে দিয়ে, সেই রাস্তাটা ওই পেছনে যে শেষ হয়েছে ওইখানে। এবং মানে বেশ ফাঁকা একটা জায়গা, বেশ বড় জায়গা। খুব অবাক হলো, কিন্তু ওটা ক্লিয়ার আউট করা, মানে কিচ্ছু নাই এখানে, বেশ ফাঁকা একটা জায়গা। তার পাশে কতগুলো গাছ আছে, ওই গাছের উপরে কি আছে মানে কিছু বোঝা যাচ্ছে না, বড় জঙ্গলের মতো আর কি। সাব্বির দেখে চিন্তা করলো যে ভাই, এত সুন্দর জায়গা থাকতে আমাকে শুইতে দিছে কোন ওই টিনের একটা রুম বানায় আজ এরা। তো এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে আবার নেমে আসলো। তো নেমে এসে সে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পরে এই সময় শব্দ পাচ্ছে যে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে, মেঘ ডাকতেছে আকাশে, মেঘ ডাকতেছে। কিছুক্ষণ ভাবতে না ভাবতে পট করে বৃষ্টি পড়া শুরু করলো, মোটা মানে ফোঁটায় বৃষ্টি শুরু হলে, মানে প্রচন্ড বর্ষণ। এবং সেই বর্ষণ বলার মতো না, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এবং বাতাসে মনে সব উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা। এর মাঝেই সাব্বির দেখলো যে এই একচালা ঘরের পাশ থেকে পানি পড়া শুরু করছে, এবং পানিটা সরাসরি তার এই বিছানা যেখানে চকির উপরে পড়তেছে।
তো সাথে সাথে সে তার ওখানে একটা ডিশ ছিল নিয়ে ওটা তলে দিল, টপটপটা পানি পড়তেছে এবং তার মেজাজ চরম গরম হয়ে গেল। দেখলো যে এক পায়ে তার টেবিলের কাছে পানি পড়তেছে। তো মন মেজাজ খারাপ যে এখন যদি বৃষ্টিতে এরকম ভিজে যায় সবকিছু কিভাবে কি করবে সে। এদিকে বাতিটা একবার টাস করে নিভে আবার জ্বলে উঠছে, মানে ইলেকট্রিসিটি চলে যাবে যে কোনো সময়। তো সাব্বির সাথে সাথে তার এই বিছানা যা ছিল আর কি, এখানে কাঁথা মাথা যা ছিল সবগুলোকে সে গোটায় ফেললো, রোল করে ফেললো। আর একটা পলিথিন ছিল, সেই পলিথিনের মধ্যে তার ড্রয়ার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে নিল, খাবারের প্যাকেটটা নিল, নিয়ে সে তার রুমের দরজাটা খুলে দেখলো যে বৃষ্টি পড়তেছে চরম। সে একটা দৌড় দিল ওই ঘরটার দিকে, হলুদ ঘরটার দিকে দৌড়ায় ঢুকে গেল হলুদ ঘরে, মানে সেই ইসের ভেতরে। ঢোকার পর চিন্তা করলো বাহ এখন তো আর বৃষ্টি পড়তেছে, এখন খুব একটা বোঝাও যাচ্ছে না। তো সে আস্তে আস্তে করে দোতলায় উঠে গেছে, উঠে যে তার ইচ্ছা হচ্ছে যে ওই ঘরটার মধ্যে সে বিছানা করে ওখানে থাকবে। তো সে উঠে গিয়ে সুন্দর দোতলায় যে একেবারে সে মূলটের যেই বড় রুমটা দেখছিল লিভিং রুমের মতো, সেটা না, একেবারে বেডরুমে ঢুকে গেল। সেখানে ঢুকে সে অন্ধকারের মধ্যে, এদিকে বজ্রপাত চমকাচ্ছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো সে আস্তে করে ফার্স্টে জানলা, এই পাশের জানলা তো লাগানোই ছিল, ওই পাশের জানলাটাকে ভিজাই দিল, দিয়ে সে তার কর্নারের মধ্যে তার বিছানা পেতে ফেললো। সে যে বিছানা নিয়ে আসছে সেটাকে পেতে ফেললো। তখন সে চিন্তা করলো এখন তার আজকে আর টেনশন নেই, আজকে সুন্দর এখানে ঘুমাইতে পারবো, সব অসুবিধা নেই। তো ওইখানে বসেই সে ওই প্যাকেটের মধ্যেই বসে খাওয়া শুরু করলো এক পাশে, আর সাথে করে সে তার ফ্ল্যাশ লাইটটাকে জ্বালায় রাখছে পাশে, ওইটা দিয়ে আলো দিচ্ছে। বসে বসে ওই ফ্ল্যাশ লাইটের আলোতেই সে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে প্যাকেটটাকে ঘরের এক কোণা রাখলো, চিন্তা করলো যে এটারে পরে করে ফেলবো। তো জানালার কাছে গেছে সে, ওখানে যে হাতটা ধুবে, তার সাথে বোতল নিয়ে আসছিল, বগলের তলে করে বোতল নিয়ে আসছিল, সেই পানির বোতল দিয়ে হাত ধুবে আর কি। জানলার কাছে যখন দাঁড়ায় পাটটাকে ঠেলা দিয়ে আবার সরাইছে, সে দেখতেছে নিচে, মানে ওই যে ফাঁকা জায়গাটা গাছের এই পাশে দেখতেছে, আর একটু সামনে ওই বয়স্ক মহিলা সে দাঁড়ায় আছে ওইখানে বৃষ্টির মধ্যে, এবং বৃষ্টি পড়তেছে, বলছে মহিলা ভিজে যাচ্ছে। তো একবার চিন্তা হলো আরে এই মহিলার কি হয়েছে। তো সে এখান থেকে জোরে ডাক দিল, এই খালা কি হয়েছে আপনার, এই খালা আপনি বৃষ্টিতে ভিজান কেন। তো দেখতেছে কোনো উত্তর নাই, দেখতে মহিলা ভিজতেছে। এর মধ্যে বজ্রপাত চমকাইলো, আকাশ সাদা হয়ে গেছে। যে একবার পড়লো সেই বজ্রপাতের আলোতে সে দেখলো নীলচে আলোতে যে মহিলা দাঁড়ায় আছে ওইখানে, এবং একটা শাড়ি পরা, সাদা রঙের শাড়ি পরা মহিলাটা, কুজা হয়েছে, মানে গায়ের রং বেশ ডার্ক, এবং সেই হাতে লাঠি এভাবে দাঁড়ায় আছে। তো সে খুব অবাক হলো যে মহিলাটা এরকম দাঁড়ায় আছে, কে এটা। তো চিন্তা করলো যে না, এই বয়স্ক মহিলা হয়তো তার থাকার জায়গা নাই, হয়তো সেরকম একটা কুড়ে ঘরে থাকে কোথাও, মানে মহিলারা এখানে এনে রাখতে হবে, নাহলে এই বয়স্ক মহিলা কই যাবে এই বৃষ্টির মধ্যে, হয়তো কোথাও যাইতে পারতেছে না, বেচারি এখানে বের হয়ে আসছে। তো সে সাথে সাথে তার ওই বোতল টোতল রেখে সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে সে খুঁজতেছে নিচে, সে সিমেন্ট যেখানে রাখে সেখানে দেখলো যে পলিথিন আছে সিমেন্টের আশেপাশে, নীল রঙের পলিথিন। যে পলিথিনটা গায়ে বেচায়, সে আরেকটু পলিথিন টেনে ছিঁড়ে নিল, চিন্তা করলো যে এইটা ওই খালারে পরাই দিব। দিয়ে সে চিন্তা করে ওই পলিথিন মাথায় নিয়ে সে হাঁটা দিল বাইরে, বের হয়ে একদম রাস্তায় আসছে, দেখে বৃষ্টি পড়ে রাস্তার পায়ে দিয়ে একদম সনসন করে পানি যাচ্ছে, পাশে নালার মতো আর কি। দেখতেছে পানি একদম সনসন করে মানে বয়ে যাচ্ছে, এবং রাস্তা দিয়েও পানি হয়ে যাচ্ছে। তো হাঁটতে যা বুঝলো পিছলায় যাবে, তারপরে সে হাঁটা শুরু করলো ওদিকে। হাঁটতে হাঁটতে যে সে দেখতেছে ফাঁকা জায়গায়, হ্যাঁ আসলেই ওই বয়স্ক মহিলাটা দাঁড়ায় আছে লাঠি নিয়ে, এবং সে মাঝে মাঝে মহিলা উপরের দিকে তাকাচ্ছে। তো সে আবার খালা ডাক দিয়ে কাছে গেছে। তো সে যতবার খালা ডাকতেছে মহিলা কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না তাকে। সে যখন মানে যে জোরে বৃষ্টি হচ্ছে আর যে সাউন্ড, মানে বজ্রপাতের সাউন্ড, মুহু বজ্রপাত চমকাচ্ছে, এরকম হওয়ার কথা না। যদিও সাব্বির পলিথিন পেঁচায় নিছে শরীরে, তারপরও সে ভিজে গেছে, মানে প্রায় 75% ভিজে গেছে শরীর। তো সে কাছাকাছি যে খালা বলে যখন ডাক দিয়েছে, মহিলাটা সামনে তাকাইলো। তো তাকানোর পরে সাব্বির একটু থমকায় গেছে, কারণ মহিলাটা তাকাইছে যখন, তখনই আকাশে বজ্রপাত চমকাইছে। আর সেই বজ্রপাতের আলোতে সে দেখতেছে যে মহিলার দুই চোখের মধ্যে কোনো মণি নাই, মনে হচ্ছে দুইটা চোখ সাদা প্রলেপ দেওয়া, এবং মাথার মধ্যে যতটুকু চুল বের হয়েছে সেগুলো সাদা চুল। ওই মানে মাথার এই যে গ্রে কালারের হেয়ার বের হয়ে আছে, কাপড়ের যে কাপড় যতটুকু মাথায় দেওয়া অতটুকু ভিজে লেপটে গেছে, আর সামনের দিকটা গ্রে হেয়ার। একটু থতমত খেয়ে গেছে সাব্বির, যেটা কি দেখলাম, এটা কি মানুষ? আর মুখের চামড়ার মধ্যে অনেক কুঞ্চন। তো সে যখন কাছাকাছি গেছে, মহিলাটা মাথা তুলছে, সেটা দেখলো 1 সেকেন্ডে বজ্রপাতে। তো মহিলাটা তাকে বলতেছে, তুই যা, তাড়াতাড়ি যা, ওইখানে থাকিস না, ওখানে গলায় দড়ি দিছিল, ওখানে থাকিস না বলে দেখলো যে মহিলা ঘুরে হাঁটা ধরলো। তো সাব্বির তো মানে থতমত খেয়ে গেছে, মহিলার পিছে যাবে না, কি করবে চিন্তা করতেছে, মানে একেবারে কিং করতে বই মোড়। তার হাতে এক হাতে প্লাস্টিক আর একটা ধরা, আর আরেক হাতে তার গায়ে যে পেঁচাইছে প্লাস্টিকটা সেটা। তো এর মাঝে সে অবাক হয়ে দেখলো যে মহিলাটা হেঁটে চলে গেল একটা গাছের কাছে, এবং গাছ বেয়ে উপর দিকে ওঠা শুরু করলো।
তো সাব্বিরের সারা শরীর একদম হিম হয়ে গেল। দেখলো মহিলাটা গাছ বেয়ে উঠতে উঠতে একেবারে গাছের ঘোড়া মানে একেবারে আগায় উঠে একদম গাছকে জড়ায় ধরে চুপচাপ বসে আছে। সে আর ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেল না। সাব্বির প্রচন্ড ভয় পেয়েছে, কারণ বজ্রপাত যখন চমকাচ্ছে সেই আলো এসে পড়তেছে মহিলার গায়ে। দেখতেছে সে সাদা শাড়িটা দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, মুখটা মনে হচ্ছে গাছের আড়ায় লুকায় ফেলছে। শুধু 2 হাত দিয়ে যে গাছ জাপটা রাখছে, পা 2টা জাপটা রাখছে, এই 2টা দেখা যাচ্ছে। প্রচন্ড ভয় পেয়েছে সাব্বির। সে দ্রুত ওখান থেকে মানে হেঁটে আসা শুরু করলো। মানে সে মানে দৌড়াইলে পড়ে যাবে এখানে। হেঁটে এসে সে একবার চিন্তা করছে মহিলা কি বললো, ওইখানে গলায় দড়ি নিচ্ছে মানে কি ওখানে কোনো মানুষ গলায় দড়ি নিচ্ছে বা কি, ওখানে সমস্যাটা কি? আর এই মহিলাটা কি মানুষ তো না মনে হয়, গাছে কিভাবে এটা উঠছে, এটা নিশ্চয়ই কোনো পিশাচ বা কিছু একটা। এগুলো চিন্তা করতে করতে সে দৌড়ে এক সময় কম্পাউন্ডে ঢুকে গেল। কম্পাউন্ডে ঢুকে সে সোজাসুজি চলে আসছে ঘরটার দিকে। তো ঘরটার কাছাকাছি যখন আসছে, মানে তার যে সে হলুদ বিল্ডিংটা যেখানে সে বিছনা বেডিং নিয়ে গেছে, ওই জায়গায় কিন্তু তখন সে যখন গেছে গেটের কাছে, তখন বৃষ্টিটা ছেড়ে দিছে। হঠাৎ করে জোর বৃষ্টিটা ছেড়ে দিছে, পিট পিট টিপ 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 বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ কিন্তু নাই, একেবারে বিদ্যুৎ নাই, অন্ধকার। তো সে আস্তে করে তার পলিথিন ওইটা রেখে দিল, তার যেটা গায়ে পেঁচায় গেছে সেটাও রেখে সে আস্তে করে ঢুকলো সে ঘরের ভেতরে। তো ঘরের মধ্যে ঢোকার পরই সে একটা অন্যরকম ঘ্রাণ পাওয়া শুরু করলো। মনে হলো যে আগরবাতির ঘ্রাণ একেবারে আসতেছে, মানে মনে হচ্ছে যে একদম আগরবাতির ঘ্রাণে ভরে গেছে। আর কিছু মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছে, মহিলাদের কণ্ঠ বিশেষ করে। মনে হচ্ছে কেউ একজন বিলাপ করে কাঁদতেছে সেখানে উপরে, মানে অনেকটা মানুষ মারা গেলে যেভাবে কাঁদে সেরকম। আর কিছু মানুষের হামিং, মানে কথা এক নাগাড়ে অনেক মানুষ মিলে যদি কথা বলে মহিলারা এরকম। তো সে একটু থতমত খেয়ে গেল যে কি ব্যাপার, 2 তলায় একটু কিসের শব্দ। তো সে আস্তে আস্তে, সে আর খুব স্পিডে না, আস্তে আস্তে সে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালায় সিঁড়ির দিকে ফেলতেছে, কারণ অন্ধকারে দেখা যায় না। সে কিন্তু শব্দ শুনতেছে এগুলা। তো সে যত দোতলার কাছে চলে আসছে, প্রথম সিঁড়ি থেকে ল্যান্ডিং এ আসছে, ল্যান্ডিং থেকে দ্বিতীয় সিঁড়িতে উঠবে, তখন দেখতেছে ওপরে আলো দেখা যাচ্ছে, কারণ জানালা আছে, জানালা ওই গ্লাস বেয়ে আলো আসছে সেখানে, মানে রাতের আলো, রাতের আকাশের আলো যেটা, সেটা ঢুকতেছে। তো সে শব্দটা আরো প্রকট হয়েছে দেখে সে আর ফ্ল্যাশ লাইটটা জ্বালায় নেই। চিন্তা করলো কি ব্যাপার, মানুষ যদি থাকে, আর মানুষ কোত্থেকে আসছে, কিসের শব্দ এগুলা? মানে তার মাথার মধ্যে কিছুই কাজ করতেছে না, মানে এরকম শব্দ কিভাবে হবে? তো সে আস্তে আস্তে হেঁটে যখন দোতলায় উঠে দেখতেছে সেই যে প্রথম যে লিভিং রুমের মতো জায়গাটা, ওইটা দেখা যাচ্ছে এই মানে রাতের আলোতে, মানে কাচের ফাঁক দিয়ে যে রাত্রের আলো ঢুকছে সেটাতে। এবং এখনো বজ্রপাত চমকাচ্ছে, মাঝে মাঝে আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক। এর মাঝে সে দেখতে পাচ্ছে একেবারে ঘরের মাঝখানে একটা মানে সাদা কাপড় দিয়ে কিছু পেঁচায় রাখা। এটা কোনো ডেড বডি হবে, মানে কোন ডেড বডি যেরকম রাখে সেরকম একটা ডেড বডির মতো পেঁচায় রাখা সেখানে শোয়া রাখছে। এবং তার সামনে কোন একটা মহিলা বিলাপ করতেছে, এরকম মাথা নেড়ে নেড়ে উপরে নিচে করে বিলাপ করতেছে। বোঝা যাচ্ছে না, তার চুলগুলো আবার ছাড়া, চুলগুলো নিচের দিকে পড়ে আছে। সে মাথা উঠাচ্ছে নামাচ্ছে এবং সেই ডেড বডির সামনে। এবং তার ডানে বামে দেয়াল ঘেঁষে কিছু মানুষ বসা, সম্ভবত অনেকগুলো মহিলা বসা, এবং তাদের চেহারা দেখা যাচ্ছে না। রাতের আলোতে শুধু তাদের অবয়ব বোঝা যাচ্ছে, এবং তারাই হামিং গুলা করতেছে। এখন সাব্বির কিন্তু উঠে আসছে একেবারে সিঁড়ির গোড়ায়। সে যেখান থেকে দাঁড়ায় আছে, যে বিলাপরত মহিলা কিন্তু একদম সামনাসামনি তার থেকে ডান দিকে, মানে সে তাকাইলে সোজা। এবং এই লাশ এবং ওই মহিলার ওই পারে হচ্ছে ওই রুমে ঢোকার দরজা, যেখানে সে বিছানা বেডিং সব রেখে আসছে সেই জায়গায়। তো সে যখন নাকি এটা দেখলো, দেখে সে মানে থতমত খেয়ে গেছে। হঠাৎ মনে হলো যে তার উপস্থিতি টের পাইছে সবাই। যে মহিলা বিলাপ করতেছিল সে বিলাপ থামায় দিল, থামায় মহিলা একেবারে সরাসরি সাব্বিরের দিকে তাকাইলো। সাব্বির দেখলো রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে তার মানে দিকে কেউ তাকায় আছে ওইখানে, মানে তার দিকে কেউ একজন তাকায় আছে, মানে অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু তার চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার ওই জায়গায়। মানে ভয়ঙ্কর একটা অবস্থা। সাব্বিরের সারা শরীর বেয়ে একদম শীতল স্রোত নেমে গেছে, এবং সে পুরোপুরি সেই ইসের ঘ্রাণ পাচ্ছে, সেই গোলাপ মানে সেই আগরবাতির ঘ্রাণ পাচ্ছে, একই সাথে কড়া কর্পূরের ঘ্রাণ পাচ্ছে। এবং ওই হামিংয়ের শব্দ থেমে গেছে। সে বুঝতেছে সবাই তাকে দেখতেছে। সাব্বির ভয়ে উল্টা মানে ছেড়ে নিচের দিকে দৌড় দিল। দৌড়ায় সিঁড়িতে ধপ 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 করে নামছে, নেমে এসে বাইরে আসছে। বাইরে এসে সে তার যে ঘরটার দিকে এসে সে ভয়ে আসলে আর কোথাও যাওয়ার চিন্তা করতে পারেনি, মনে করছে তার ঘরটার দিকে যাবে। এই সময় সে হঠাৎ করে খেয়াল করলো ওই ঘরের ছাদের উপর থেকে, মানে যে পাকা ঘরের ছাদের উপর থেকে একটা রড, মানে এরকম চোখা একটা রডের মতো নিয়ে মনে হলো যে একটা মহিলার অবয়বের মতো সরাসরি ছুঁড়ে মারছে তার দিকে। মানে
সে খুবই লাকি, কয়েক সেকেন্ডের মধ্যে মানে সে আসলে সাব্বির মাথাটা সরায় ফেলছিল, সে দেখলো তার এই টিনের ঘরের মধ্যে টাস করে শব্দ করে মনে হলো ঘ্যাটাং করে সেই রডটা ঢুকে গেল, টিন ফুটা করে পুরা, মানে কেউ একজন রড ছুঁড়ে মারছে তার গায়ের মধ্যে, ঘাটাং করে ঢুকে গেছে। সাব্বির আর সাহস করতে পারেনি, সে ছেড়ে ওই টিনের ঘরও না, সে দৌড় দিয়ে ওই মূল ফটক দিয়ে বের হয়ে ঝেড়ে দৌড় দিচ্ছে, কয়েকবার পড়েও গেছে, পা পিছলায় দৌড়ে যাচ্ছে। তো গলির মাথা দিয়ে যখন সে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু ওখানে আলো নাই, মানে স্ট্রিট ল্যাম্প, মানে ইলেকট্রিসিটি নাই পুরো জায়গায়, বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস, মাঝে মাঝে মানে আকাশে বজ্রপাত চমকাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সে যখন ওই গলির মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে, তো তখন সেই বয়স্ক মহিলার ক্যানক্যানা শব্দ শুনতে পেলো, বললো যে এইখানে আর আসিস না, বাঁচতে চাইলে আর এখানে আসিস না, খবরদার। এটা শুনতে শুনতে সে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াতে সে আসলে আর তার কিছু খেয়াল নেই, সে বের হয়ে আসছে মেন রাস্তায়, কখন এসে দেখতেছে একেবারে নিশিরাত, একে যে ঝড় বৃষ্টি হয়েছে কেউ নাই। তো মানে সে প্রচন্ড রকমের ভয়, একদম কাঁপতেছে। তখন সে কি করবে, ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে আসলো, কিচ্ছু পায় না। তো হঠাৎ করে দেখে যে একটা এরকম দোকানের সামনে একটা সিএনজি আলা বসে আছে ভেতরে আর কি। তো সিএনজি আলাকে দেখে সে একেবারে দৌড় দিয়ে গেছে, কারণ সিএনজি আলা নাড়াচাড়া করছিল ভেতরে, এর জন্য সে হয়তো ওই পিছনে ঘুমাইছিল বা সামথিং লাইক দ্যাট। তো সে একেবারে সিএনজির কাছে যে লোকটাকে বলে, পলিথিন নামায় রাখছে লোকটা, সে মানে ডাক দিয়ে দেয়, বলে ভাই, লোকটা বলে না এখন যাবো না, পানি জমছে অনেক জায়গায়, যাবো না। তখন বলে যে না না ভাই, একটু আমাকে করেন, নামায় দেন, কোথাও বলে মাজার রোডে নামায় দেন আমারে, মানে আমি খুব সমস্যা আছি। তো লোকটা অনেকক্ষণ ধরে তাকে একটা ভাড়া বললো, তো সাব্বির বলে ঠিক আছে অসুবিধা নেই। তো তাকে লোকটা ওখান থেকে নিয়ে ওইখানে মানে যে ব্যস্ত জায়গায় সেখানে নামাই দিল রাস্তার পাশে। তো সাব্বির ওখানে ভাড়া দিয়ে ওই জায়গাটা আবার রাত্রেবেলাও মানে মোটামুটি মানুষজন থাকে কিছু, তো সেখানে গিয়ে হাঁটা চলা করলো অনেকক্ষণ করে, সে তার সময় পার করলো। এবং সময় পার করে তার যে একটা মোবাইল ফোন ছিল সেটাও সে রেখে আসছে ওইখানে, ওই মানে সেই ঘরে। তো সুতরাং ওখানে যাওয়ার উপায় নেই। তো সে সকালের দিকে হয়েছে, যখন ভোর হয়েছে, এখানে আজান হয়েছে, তখন সে যে একটা দোকান থেকে ফোন করে তার ভাইকে, ফোন করে বলা যে অনেক সমস্যা, এখানে আমি আর থাকতে পারবো না, যেভাবে ব্যবস্থা করার কি করো। তো তার ভাই বলে যে অসুবিধা নাই, আমি লোক পাঠাইতেছি, তুই ওখানে যা, তারপর আমি আসতেছি বিকালবেলা। যাই হোক, তারপর ওখানে যে মানে সে অনেকক্ষণ পর যখন দিনের আলো ফুটে, সে আস্তে করে মানে ওখানে যায়, যাওয়ার পর দেখে যে হ্যাঁ তার ভাই লোক পাঠাইছে, ওই যে মিস্ত্রিরা। তো সে মোটামুটি যেই দ্রুত তার মিস্ত্রি একটারে নিয়ে সেই ঘরে যায়, উপর উঠে যায়, কিচ্ছু নাই, যা যেরকম ঘর স্বাভাবিক যে একটা ঘর থাকে স্বাভাবিক সেরকমই আছে। তার বিছনা বাটি ওখানে যা যা রাখছিল সব আছে, বোতল, তার বিছনা টিছনা এগুলো সব, সেগুলো সব সে নেয়, গোছায় নিয়ে আসে। গোছায় নিয়ে এসে সে এগুলা নিয়ে তার ওই রুমের মধ্যে দেখে যে পানি ঢুকে গেছে অনেক, মানে বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা সেই একচালা ঘরটা। মোট কথা সে নিজের মতো প্যাকিং করে ফেলে, সে চলে আসবে আর কি। তো মিস্ত্রিদের সাথে কথা বলে তার ভাইয়ের জন্য ওয়েট করতেছে। তো এই সময় ওই বাড়িওয়ালা নাকি আসে, ওই জায়গার মালিক আসে, এসে বলে যে তোমার ভাই বললো কি হয়েছে তোমার। তো সে বলে যে এখানে আমি থাকবো না, আমার ভাই যদি কাজ করা করবে, আমি করবো না। তো বলে কেন, কি হয়েছে? বলে যে এখানে আমি রাত্রেবেলা এরকম পাইছি, ভয় পাইছি, এরকম এরকম ব্যাপার, আপনার এখানে ভূত আছে, আপনি বলেন নাই কেন? তো মালিকটা মানে ছাড়ে, মানে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যে এমনি খারাপ আছে এখানে, এই জায়গাটা ভালো না, আমি ঠিক মতো বলি নাই তোমাদের, এর জন্য আমি দুঃখিত, কিন্তু এমনি সমস্যা আছে এখানে। ওই ঘরে মানে একজন গলায় দড়ি নিচ্ছিল, এবং তারপরে থেকে ওইখানে আরো সমস্যা, আর এমনিও তার আগে ওই জায়গায় সমস্যা, যে গলায় দড়ি নিচ্ছে সেও জিনে ধরা ছিল। তো এখানে সমস্যা আছে। ওই দেখো, ওই যে সামনে যে বড় বা বিল্ডিং, সেখানেও মানুষজন থাকতে পারে না, অনেক ফ্ল্যাটে অনেক সমস্যা হয়। তো সে বলে দেখেন কি করছে। তখন সাব্বির দেখায় যে ওই টিন ফুটা হয়ে যে রড একদম আসলে ঢুকেছিল, বলছে এইটা আমার গায়ে মারছে। কে মারছে আমি জানি না, মারছে আমি দেখছি, এক মহিলা মারছে উপর থেকে। তো মালিক খুব ভয় পায়। মালিক বলে যে আসলে এই জায়গাটা সমস্যা। বলে তুমি কি করছিলে এখানে? তুমি ওখানে যাইছিলা? বলে যে আমি ওই রুমে ঢুকছিলাম। বলে তোমার না করছি ওখানে যাইতে? আবার তুমি নিশ্চয়ই ওখানে খাওয়া দাওয়া করছো? বলে যে হ্যাঁ করছি। কি করবো, আমি কি এখন প্রতিবেলা খাইতে যাবো বাইরে? তো যাই হোক, এরকম কথাবার্তায় সে ওখান থেকে মালিকরে বলে যে সে থাকবে না। বিকালবেলা তার ভাই আসে এবং সাব্বির শহরে ব্যাক করে চলে আসে, ঢাকাতে চলে আসে। সে যখন থাকে না, তার ভাই নাকি পরবর্তীতে ওখানে কাজ করছিল এবং বিল্ডিংটা উঠাইছে তারা। অনেক দোয়া দরুদ পড়ে, অনেক বড় আলেম আসছিল, আলেম এসে অনেক ধোয়া পড়ে জায়গাটাকে শুদ্ধি করে ওই জায়গায় নাকি পরবর্তীতে বিল্ডিং উঠায়। তো তার ভাই বলছে যে ওই জায়গায় বিল্ডিং উঠালেও ওই পাশের ওই বিল্ডিংটা তারা ভাঙতে পারে নাই, এবং অনেকে নাকি ওই পাশের বিল্ডিং থেকে ভয় পায় এখনো। এই জন্য ওই পাশের মানে যে বিল্ডিংটা এই পাশে করা হয়েছে, ওই বাসার দিকে মুখ করা অংশে নাকি মানুষজন থাকে না, এবং ভাড়া দিলেও লোক থাকে না ওইখানে। এটা তার ভাইয়ের ভাষ্য। আর সাব্বির ওখানে আর যায়নি কখনো। তো এই ছিল সাব্বিরের শেয়ার করা একটা ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যেই রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, তার নাম রানা আহমেদ। উনি বর্তমানে
সৌদি আরবের দাম্মামে রয়েছেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মূলত এই ঘটনাটি ওনার সাথে এবং ওনার বন্ধু রাশেদের সাথে ঘটেছিল। এই রাশেদ ভাইও বর্তমানে সৌদি আরবের ইয়ানবু শহরে কর্মরত রয়েছেন। অনেক দূরে দূরে তো দুজনে, দেখা সাক্ষাৎ কম হয়। একই গ্রামে বাড়ি, দুজনের সাথে বেশ অন্তরঙ্গতা ছিল। ঘটনাটি মূলত যখন ঘটে সময়টা ছিল এশার আজান দিয়েছে এমন সময়, গরমকাল, এখন থেকে বেশ বছরখানেক আগের ঘটনা। ওনারা নদীর পাড়ে বা কাছাকাছি জায়গায় বসে গল্প করছিলেন। গরম পড়েছিল। এদিকে হয় কি, আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, আবার এশার আজানও দিয়ে দিয়েছে। দূরের মাইক থেকে আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভেসে আসে। তখন ওনার বন্ধু এই যে রাশেদ, এই রাশেদ ভাই এই রানা ভাইকে বলেন, এ রানা চল নদীতে গোসল করে আসি। যেহেতু ওখানেই নদী ছিল, রানা ভাই চিন্তা করলেন যে গরম লাগছে, এদিকে আকাশটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে, গোসল করলে মন্দ হয় না। এরকম গোসল ওনারা মাঝে মাঝে করেছেন, কি দিন কি রাত, যে কোনো সময় গোসল করেছেন। দুজন মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যান। তো যতটুকু হেঁটেছেন, মানে যেখান থেকে হাঁটা শুরু করেছেন সেখান থেকে নদীর পাড়ে আসতে বড়জোর 3 মিনিট লাগে। এরপর মিনিট 10 মতো গোসল করছেন কেবল, মানে হয়ে গেছে 10 মিনিটের মতো, মানে আনুমানিক 10 মিনিটের মতো। হঠাৎ করে এই রাশেদ ভাই রানা ভাইয়ের হাত চেপে ধরে দে, রানা ওট ওট ওট, দৌড় দে। রানা ভাই চিন্তা করেন কি ব্যাপার, কি হইল, হঠাৎ করে দৌড় দেবো কেন? তখন হঠাৎ করে বিজলি চমকিয়ে উঠলো। এটাও খেয়াল করলেন, একবারই যে চমকিয়েছে বিষয়টা এরকম না, আরো কয়েকবার চমকিয়েছে। তবে দৌড় যখন দিচ্ছেন তখন বিজলি চমকে উঠলো। প্রথমে আগে রানা ভাই উঠে পড়লেন, এরপর রাশেদ ভাই উঠে পড়লেন, এরপর দুজনই শুরু করলেন দৌড়। রানা ভাইকে আগে দৌড়াতে বললেন, রাশেদ ভাই পেছনে থাকবেন, আর বলছেন রানা খবরদার পেছন দিকে তাকাস না, সোজা দৌড় দে। আর রাশেদ ভাই জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন। আসলে এই যে দৌড় কেন দিতে হবে, কেন দোয়া দরুদ পড়ছে, এটা কিন্তু ওই সময় রানা ভাই বুঝতে পারছিলেন না। রানা ভাই চিন্তা করছিলেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বজ্রপাত হতে পারে, বজ্রপাত যদি পানির উপর হয়, নদীর উপর হয়, তাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ ওনারা বজ্রপাতের কারণে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, ক্ষতি তো হবেই, হতে পারে। এই কারণে তাড়াতাড়ি করে উঠতে বলেছেন। উনি তখনও বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। ওনাদের এই যে দৌড়াচ্ছেন, বাড়িতে আর আসতে পারেন না। ঘটনাটা কি, বাড়ির মনে হচ্ছে এই যে সামনে, কারণ ওখান থেকে এই রাশেদ ভাইদের বাড়ির দূরত্ব পায়ে হাঁটা পথ হয়তো বা 5 মিনিট। বাড়ি থেকে একটু দূরে এসে তো ওনারা গল্প গুজব করছিলেন, তারপর 3 মিনিট এসে মানে হেঁটে এসে গোসল করেছিলেন। 5 মিনিট হলো পায়ে হাঁটা দূরত্ব। ওনারা যে গতিতে দৌড়াচ্ছেন, এই গতিতে দৌড়ালে 1 মিনিট সর্বোচ্চ লাগার কথা, কিন্তু না, অনেকক্ষণ দৌড়াচ্ছেন। দেখছেন যে বাড়ির ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে ওনারা আসতে পারছেন না। ওই পথ দিয়ে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে বাড়িতে আসেন, হাঁপিয়ে গেছেন দুজনই, মানে রাশেদ ভাইদের বাড়িতে আসেন। ওখানে বিশ্রাম নেওয়ার পর